অনেকক্ষণ করে নাই। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আচ্ছা, তাহলে সবাই ইনক্লুসিভ এডুকেশন পড়ে নিয়েছো? ইনক্লুসিভ এডুকেশন সবাই রেডি? বৈশাখী, কুহেলি, মনীষা, খাদিজা। হ্যাঁ ম্যাম, দেখেছি, পড়েছি, প্র্যাকটিস বাকি আছে, কোশ্চেন কতগুলো করেছি আর কিছু বাকি আছে। আচ্ছা, আলপনা কি কন্ডিশন? আলপনা কি নতুন তুমি? অ্যাক্টিভ হতে হবে ক্লাসে আরো সবাইকে। ম্যাম কারিকুলাম বলছেন তো? না, কারিকুলাম না, ইনক্লুসিভ। হ্যাঁ ম্যাম, কারিকুলাম তো আজকে স্টার্ট করবো। ম্যাম ইনক্লুসিভ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট, গুড, রিয়েলি কমপ্লিট। বৈশাখী। ম্যাম কিছু কিছু তাও দেখছি ম্যাম, কিছু কিছু টার্ম আর কি, মানে আজকে বাইরে থেকে। যেমন ম্যাম প্রশ্ন করতে গিয়ে আর কি ওই হিডেন ডিসেবিলিটি যেটা, তো ওই হ্যাঁ জন্যই আমি ম্যাম, দিয়েছি। ওটা ওইটা বারবার আমি ওই জন্যই দিয়েছি। ওইটা আমি মনে হলো যেন একদম মানে নতুন শুনলাম আর কি, মানে হ্যাঁ, হয়তো ওই 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 রোগগুলোর সাথে পরিচিত, কিন্তু ওগুলোকে যে একদম। হিডেন ডিসেবিলিটি ওইটা ওইভাবে Yes, জানা ছিল না আর কি, ওইটা ম্যাম হ্যাঁ, জানতে পারলাম। ওই জন্যই ভালো। দিয়েছি। দেখবে দুটো কোয়েশ্চেন এমন ভাবে দিয়েছি যাতে করে তোমরা আনসারটা নিজেরাই বুঝতে পেরে যাও। আর কোয়েশ্চেন থেকে যদি কোনো কোয়ারিজ থাকে বা কিছু ক্লারিফিকেশনের থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? বা বলে ম্যাম, নেবে কখন কি কল করবে, কি কাজ। ওই হ্যাঁ। যে সিজোফ্রেনিয়া ছিল না, সিজোফ্রেনিয়ার হুম, ডায়াগনোসিস হুম। প্রসেসে ওটাও একটা দেখলাম আনকমন হ্যাঁ, মতো, মানে কোয়েশ্চেন গুলো সিজোফ্রেনিয়াকে কিছু কিছু জানি না। বাইরে থেকে দিয়েছি। হ্যাঁ, হুম। ওগুলো প্রিভিয়াস ইয়ারে, মোস্টলি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন আছে। তো কোয়েশ্চেন দেখে বুঝতে পারছো নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন রিপিট হয়নি বা ইন ফিউচারেও হবে না। এটা কিন্তু সবাই জেনে রাখবে। এতগুলো যে আমরা করছি তার মধ্যে থেকেও হয়তো এমন দেখবো যে দু একটা জিনিস হয়তো আমাদের পড়াই হয়নি, কারণ কোয়েশ্চেন এইভাবেই সেটা। যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঠিকঠাক ভাবে অ্যানালিসিস করো তাহলে দেখবে দু চারটে জিনিস নতুন নতুন বারবার কোয়েশ্চেনের ক্ষেত্রে আসছে। আর কোনোদিন ধরে নিও না যে নেটের কোয়েশ্চেন আমরা রিপিট পাবো, প্রিভিয়াস ইয়ার করছি তাহলে এখান থেকে কমন পেয়ে যাবো, এই কোয়েশ্চেন সেট গুলো করে নি এখান থেকে কমন পাবো, কোনোদিন পাবে না। জাস্ট আইডিয়া হবে, প্র্যাকটিস হবে, তুমি নিজের ক্লু বের করতে পারবে, তুমি নিজে মানে তোমার মধ্যে সেই প্র্যাকটিসটা ডেভেলপ হবে যে কিভাবে আমি আনসার করবো। ওই জন্য বারবার মক টেস্ট দেওয়া। ঠিক আছে, কেউ কখনো ভেবো না যে আমি এতগুলো কোয়েশ্চেন সেট করেছি এখান থেকে একটা দুটো পেয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই পাই, দু একটা তিনটে এরকম, কিন্তু কিছু কিছু পেয়ে যায়, তাই বলে এই নয় যে পাবে বারবার। তো সবসময় বারবারই বলছি আমি এই কথাটা যে নেটের জন্য কিন্তু পড়া মানে কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, সেই কনসেপ্টটা একদম ভেতরে চলে যেতে পারলে অনেক বেশি ভালো হয়। যত তুমি ডেপথে পড়তে পারবে তত আনসার দেখবে খুব অ্যাকিউরেট তুমি করতে পারবে। আর কন্টেন্টটা পড়ার পর কোশ্চেন প্র্যাকটিস করো। তোমার মধ্যে একটা টেকনিক ডেভেলপ হবে। কোশ্চেনকে মানে কোশ্চেন গুলোর উত্তরটা কিভাবে হবে, কোনটা হবে, কোনটা হতে পারে, এই প্রবাবিলিটিটা বের করার একটা টেকনিক হবে। তুমি দেখবে পরীক্ষার হলে 100% যে হ্যাঁ এটাই ঠিক এরকম খুব কমই পাবে। এর মধ্যে এটা 90% যে পসিবিলিটি আছে রাইট আনসার হওয়ার, এইটা তুমি খুঁজে পাওয়ার একটা টেকনিক কিন্তু পাবে যদি তুমি প্র্যাকটিস করো কোশ্চেন। তো ইনক্লুসিভ এডুকেশনটা আমরা 5টা ক্লাসে পড়লাম, অনেক বড় সিলেবাস। সেটা একটু লেন্দি টাইমও হয়ে গেল, মাঝখানে আমার কিছু প্রোগ্রাম ছিল বলে। তো আশা করছি যে সবাই পড়ে ফেলবে, পড়ে নিয়ে পরীক্ষাটাও দিয়ে দেবে, নিজেকে যা যা করে নেবে। আর একটা কোয়েশ্চেন সেট আমি ইনক্লুসিভ এডুকেশনের থেকে পাঠাবো, তো ওটাও তোমরা একটু করে নেবে। এবার আমরা নতুন ইউনিট শুরু করছি, পরীক্ষা একদম খুব কাছেই, সবাই আমরা জানি যে পরীক্ষা বেশি দেরি নেই, একদম ডিক্লেয়ার করে দিয়েছে জুন মাসে। কত তারিখ থেকে শুরু হবে?
হতে পারে কয় তারিখ থেকে? একুশ। থেকে হ্যাঁ, ম্যাম। মানে জুনের এন্ড ধরে নাও, লাস্ট 10 to 15 days তোমাদের রিভাইজ করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। যে এদিকে ক্লাস হতে পারে, নতুন টপিক চলছে, কিন্তু তোমাদেরকে পিছনে নিজেদেরকে শুধু রিভাইজ করতে হবে। না রিভাইজ করলে ভুলে যাবে। রিভাইজ কোনগুলো করবে? সেলফ নোট যেটা প্রিপেয়ার করেছো সেইটা রিভাইজ করবে। দেখবে অনেক বেটার তোমাদের প্রিপারেশনটা হবে। ঠিক আছে? তো কারিকুলামের যে পার্টটা রয়েছে, কারিকুলামেরও বেশ একটা বড় পার্ট। এখান থেকেও কোয়েশ্চেন আনসার করা যায় এবং কিছু বেসিক এরিয়া গুলো থেকেই কোয়েশ্চেন আসে। আমরা যেমন ইনক্লুসিভের কয়েকটা জায়গা দেখেছি, ওই জায়গাগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে যেমন কোয়েশ্চেন আসে, কারিকুলামে যেমন কনসেপ্ট, প্রিন্সিপাল, স্ট্র্যাটেজিস, কারিকুলাম ডেভেলপমেন্ট, তাদের স্টেজেস, ইউজিসি, এনসিটি, তাদের রোল কি আছে, তারপর ফাউন্ডেশনস অফ কারিকুলাম থেকে আসে, মডেলস অফ কারিকুলাম ডিজাইন আছে। এখানেও আবার অনেক মডেল আছে। কারিকুলাম থেকে, মডেল থেকে, মানে কারিকুলামের পার্টটা থেকে মডেল থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে? নাম্বার সি তে আছে তোমার ইনস্ট্রাকশন সিস্টেম, ইনস্ট্রাকশন মিডিয়া কি আছে, অ্যাপ্রোচেস টু কারিকুলাম আছে। তারপর এখানেও তারপর টাইলার্স মডেল, স্টিভেন্স মডেল, কিউপ্যাট্রিক্স মডেল আছে। লাস্ট পার্টে আছে কারিকুলাম চেঞ্জ, ফ্যাক্টরস এফেক্টিং কারিকুলাম চেঞ্জ, অ্যাপ্রোচেস টু কারিকুলাম চেঞ্জ। এগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের একটু বোঝার দরকার আছে, সেগুলো আমরা পড়বো। আর এটা আমরা পড়বো 4টে ক্লাসে। ঠিক আছে? তো 4টে ক্লাসের পর তোমাদের কিন্তু 4টে ডেটে ক্লাস হবে। 4টে ক্লাসের পর আবার পরীক্ষা দিতে হবে কারিকুলামের উপর। এইরকমই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেটও পাঠিয়ে দেবো। প্রত্যেকটার নোটও আমি দিয়ে দেবো। যেটা যদি দেওয়ার পরেও যদি কিছু মনে হয় যে তোমাদের এটা দরকার, সেটা অবশ্যই আমাকে জানাতে পারো। আর যেদিন যেটা ক্লাস হবে তার সাথে সাথেই পড়তে থাকবে। একদম কোনোটাও মানে ছেড়ে রেখে দেবে না। ধরো ইনক্লুসিভ অনেকের হয়তো দু একটা কিছু পড়া হয়নি, ওটা তুমি এক্সট্রা টাইম মতো বের করে পড়বে, প্লাস কারিকুলামটা এদিকেও পড়তে হবে। ঠিক আছে? খুব ভালো করে পড়বে। আর আরেকটা কাজ হচ্ছে যে সেলফ নোট প্রিপেয়ার করতে করতে পড়বে, কিছু মার্কিং করতে করতে পড়বে। হয়তো প্রিন্ট আউট করলে সেটাকে মার্কার দিয়ে মার্ক করতে করতে, হাইলাইটার দিয়ে মার্ক করতে করতে পড়বে। তাহলে দেখবে সেটাকে আবার রিভাইজ করতে সুবিধা হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কারিকুলামের সিলেবাস। এবার আমরা কারিকুলামের ফার্স্টে যেটা পড়বো, যে কারিকুলামের কনসেপ্টটা কি। কারিকুলাম বলতে কিন্তু আমরা অনেক কিছু পড়ি, কারিকুলাম বলতে অনেক কিছুই বুঝি। কারিকুলামের সংজ্ঞাও আমরা অনেক পড়েছি যখন আমরা কেউ বিএড করেছি, বা আমরা যখন এডুকেশনের ক্ষেত্রে পড়েছি তখন। তো কারিকুলামটা কি তোমাদের মতে? কি মনে হচ্ছে? আমাদের শুরু করার আগেই আমরা একটু মনে করি যে কারিকুলামটা কি। ম্যাম, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ বা একটা উম, রাস্তা বলা যায়, যে রাস্তা দিয়ে আমরা লক্ষ্যটাতে পৌঁছাই, সেটাই হচ্ছে কারিকুলাম। আচ্ছা, তাহলে তুমি বললে একটা পথ, সেই পথটা কোথায় যাবে? শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যে যাবে। আচ্ছা, নেক্সট আর কে কি বলবে? ম্যাম বলবো, বলো। কারিকুলাম শব্দটা এসছে কুরিয়ার থেকে, যার অর্থ হচ্ছে রেস কোর্স। এবার রেস কোর্সের তো একটা ডেস্টিনেশন থাকে, সেই জন্য বলা হয় রেস কোর্স ফর দ্য টার্গেট প্লেস। অর্থাৎ টার্গেটে পৌঁছানোর জন্য যে পথটা অতিক্রম করতে হয়, দ্যাট ইজ কারিকুলাম। তাহলে একই হলো, যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা ওয়ে বা পাথ। নেক্সট, নিজের ভাষায় আর কে কি বলবে? কি কারো কিছু মাথায় আসছে না? একটু নিজের মাথায় বা মানে নিজের ভাষায় নিজের মতো করে বলো, বুকিশ আর নলেজ একটা না বলে। ম্যাম আর একটা ম্যাম হয় যে কারিকুলাম শব্দটার বাংলা হচ্ছে পাঠ্যক্রম। পাঠ মানে হচ্ছে একটা মানে ছোট অংশ, আর ক্রম মানে ধাপ, মানে যেটাকে আমরা ছোট ছোট ধাপে বা একটা অংশ করে দিয়ে থাকি, সেটাই হচ্ছে পাঠ্যক্রম বা কারিকুলাম। আচ্ছা, তাহলে তুমি বলছো একটা বড় পার্ট, যেগুলো ছোট ছোট পার্টের মাধ্যমে আমরা ডেলিভার করি, সেটা কারিকুলাম। আচ্ছা, হ্যাঁ। কবিতা তুমি কি বলছো? ম্যাম বলবো, হুম, ওপেন টু অল, কেউ বলতে পারো, কিন্তু নিজের ভাষায় নিজের মতে, কোনো বইয়ের লাইন, বইয়ের লেখা ওরকম কিছু বলার দরকার নেই। হ্যাঁ, কারিকুলামকে আমরা একটা প্ল্যান বলতে পারি। অর্থাৎ কোনো কিছু করার আগে মানে একটা শিক্ষা প্রক্রিয়া কিভাবে চলবে, কিভাবে কি অ্যাক্টিভিটি হবে, তাদের পাঠ্যক্রমে মানে সিলেবাসে কি কি রাখা যাবে, এইগুলো সবগুলোর একটা
প্ল্যান বা একটা প্রপোজাল হিসেবে কারিকুলামকে বলা যেতে পারে। আচ্ছা, তাহলে তুমি একটা নতুন জিনিস বললে যে এটা একটা প্ল্যান। ওকে, আর বলো, যার যেটা মনে হচ্ছে সেটা বলো। ম্যাম কারিকুলামটা ম্যাম কারিকুলাম হচ্ছে বেসিক্যালি প্রত্যেক মানে আমরা যখনই মানে যে কোনো ক্লাসে পড়াতে গেলে সেটা একদম মানে প্রি নার্সারি থেকে শুরু করে একদম হায়ার স্টাডিজ যতটা হতে পারে প্রত্যেকটা ক্লাসের বা প্রত্যেকটা গ্রেডের একটা করে মানে লার্নিং অবজেক্টিভ থাকে। সেটা মানে সর্বাঙ্গীন হয়, হলিস্টিক ডেভেলপমেন্ট মানে প্রত্যেকটা স্টেজে স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট বা লার্নিং এবিলিটির কিছু ডেভেলপমেন্ট, চারিত্রিক কিছু বৈশিষ্ট্য এবং গুণ আমরা প্রত্যেকটা বাচ্চা এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমরা আরো বড় হই আমাদের মধ্যে কিছু কিছু এম থাকে যেটা লার্নিং বা স্কুলের পড়াশোনার মাধ্যমে সেটাকে মানে অ্যাটেন্ড করা হয়। তো এই কারিকুলামটা সেই মানে সেই পথটা বা সেই নির্দিষ্ট একটা মানে একটা কি বলবো মানে একটা ছকে বাঁধা বা সেই ছকটার মধ্যে অনেক ক্ষেত্রে মানে কারিকুলামের একটা পার্ট হচ্ছে যেমন সিলেবাস। তো কারিকুলার সেটা শুধুমাত্র পড়াশোনা যে হবে পুঁথিগত শিক্ষা তা নয়, সেটা বাদ দিয়েও সর্বাঙ্গীন উন্নতির জন্য কো কারিকুলার যে যে ধরনের মানে অ্যাক্টিভিটিস গুলো দরকার, মেন কথা হচ্ছে একটা স্টুডেন্টের হলিস্টিক কম্প্রিহেন্স, ডেভেলপমেন্টের মানে তুমি জন্য। বলছো যে হলিস্টিক ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মানে হ্যাঁ, কারিকুলাম ইজ আ কম্প্রিহেন্সিভ ম্যাটার। যাই হোক না কেন, কম্প্রিহেন্সিভ এটা একটা ম্যাটার। কম্প্রিহেন্সিভ ব্যাপার। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ভেরি গুড। তো অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম তোমাদের থেকেই, তোমাদের নিজেদের আইডিয়া থেকে দেখো অনেকগুলো পয়েন্ট বেরিয়ে আসলো। কারিকুলাম তো আমরা তো সে সংজ্ঞা হিসেবে আমরা অনেক কিছু পেতে পারি। কারিকুলাম ল্যাটিন ওয়ার্ড কুড়ে থেকে এসছে, যার মানে হচ্ছে রেস কোর্স। রেস কোর্স মানে হচ্ছে মানে দৌড়ের পথ, যেটা সেই দৌড়ের পথ দিয়ে আমরা তো আর এলোমেলো ভাবে যাবো না, দৌড়ের পথ দিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে যাব। তাহলে সেই নির্দিষ্ট লক্ষ্যটা নিশ্চয়ই একটা প্রি প্ল্যান্ড অবজেক্টিভ থাকবে, সেই অবজেক্টিভটাকে ফুলফিল করার উদ্দেশ্যে আমরা যাব। এটাই হচ্ছে কারিকুলাম, যেখানে তাহলে কারিকুলামটাকে ওভারঅল আমরা বলতে পারি একটা প্ল্যান, যে প্ল্যানটা ফলো করে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। ঠিক আছে, এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অ্যাকচুয়ালি একদম ফিল্ডে কারা কাজ করেন, এখানে টিচাররা, কিন্তু তারা এই যে একটা রিটেন বা প্ল্যান্ড কারিকুলাম থাকে সেইটাকে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, সেইটাকে কনভার্ট করে কিসে, স্টুডেন্টের লার্নিং এক্সপিরিয়েন্সে। তাহলে রিটেন একটা ফরম্যাটকে, একটা প্ল্যান্ড একটা ফরম্যাটকে তারা কিন্তু ট্রান্সলেট করছে স্টুডেন্টস লার্নিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এবার হচ্ছে কি, এই কারিকুলামটা বললাম যে ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। এবার অনেকেই বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন, অনেক সংজ্ঞা পেয়ে যাবে যে কারিকুলামের সংজ্ঞাটা কি। কারিকুলাম একটা বলতে পারি যে একটা সিস্টেমেটিক গ্রুপ অফ কোর্স অর সিকুয়েন্স অফ সাবজেক্টস রিকোয়ার্ড ফর গ্রাজুয়েশন অর সার্টিফিকেশন ইন এ মেজর ফিল্ড অফ স্টাডি, এটাও বলা যায়। আরেকটা জিনিস যেটা খুব সুন্দর, এই সংজ্ঞাটাও ট্যানার অ্যান্ড ট্যানারের, the curriculum is the reconstruction of knowledge and experience. তাহলে নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরিয়েন্স, এই দুটো রিকনস্ট্রাকশন, এবং সেটা সিস্টেমেটিক্যালি। কিছু ওয়ার্ডস, কিছু সংজ্ঞা আমাদের মনে রাখতে হয় এইভাবেই। যেমন আমরা রিসার্চের ক্ষেত্রে মনে রেখেছিলাম যে হোয়াট ইজ রিসার্চ, এটা যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে একদম পরপর পরপর আমরা এই সংজ্ঞাটা বলে দিতে পারি। তো এরকম কারিকুলাম হচ্ছে রিকনস্ট্রাকশন অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। কারণ শুধুই কিন্তু সেখানে নলেজ নেই, তার সাথে এক্সপিরিয়েন্সটাও আছে, এবং সেটাকে সিস্টেমেটিক্যালি ডেভেলপ করা হয়। ঠিক আছে, এবং কিভাবে ডেভেলপ করা হয়, আন্ডার দ্য সার্টেন গ্রুপ অফ স্কুল বা সার্টেন আইডিয়াস অফ আ স্কুল, সেই হিসাবে কিন্তু কোনো একটা থটকে ফলো করে কারিকুলামটাকে ডেভেলপ করা যায়। এবং কি জন্য করি আমরা, কি জন্য করি, to enable the learner to increase his or her control of knowledge and experience, বা we can translate the students, we can translate the written curriculum বা written document into students learning experience. এইটা কিন্তু হচ্ছে মেনলি কারিকুলাম, যে একটা রিকনস্ট্রাকশন অফ নলেজ এন্ড এক্সপিরিয়েন্স, এটা সিস্টেমেটিক্যালি থাকে এবং সেটাকে আমরা ট্রান্সলেট করি।
তাহলে এটা একটা কোর্স অফ স্টাডি বলতে পারি, একটা প্ল্যান বলতে পারি, একটা রিটেন ডকুমেন্ট থেকে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি সেটা বলতে পারি। এবং সেটা কিন্তু সবসময় সিস্টেমেটিক্যালি যায় এবং সিকুয়েন্সিয়ালি যায়। একটা বড় পার্টকে অবশ্যই, যেটা কেউ একজন তোমাদের মধ্যে থেকে বললে, যে ছোট ছোট ভাগে আমরা কিন্তু সেটাকে ডেলিভার করি। এবার কারিকুলামের যে পার্টটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ কারিকুলাম। ফাউন্ডেশন অফ কারিকুলাম, ফাউন্ডেশন বলতে কি বোঝায়? যে কোনো কিছু ফাউন্ডেশন, ভিত যেটা আমরা বুঝি। একটু ওয়েট করতে হবে, দাঁড়াও তো।
হ্যাঁ, তো আমরা এবার ফাউন্ডেশনটা দেখবো যে কি কি ফাউন্ডেশন আছে। ঠিক আছে, ফাউন্ডেশন অফ কারিকুলাম। শোনা যাচ্ছে ঠিকঠাক আমার কথা? শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। Okay, ঠিক আছে। তো ফাউন্ডেশন অফ কারিকুলাম হচ্ছে, ফাউন্ডেশন যেটা হচ্ছে একটা ভিত হিসাবে বলি আমরা কারিকুলামের ক্ষেত্রে। তাই যে কারিকুলামটা যখন ডেভেলপ করা হবে, এই পুরো জিনিসটা কারিকুলাম ডেভেলপমেন্টের যে প্রসেস, কারিকুলাম ইমপ্লিমেন্টেশনটা শুধু টিচারদের হাতে থাকে, পুরো ডেভেলপমেন্টের দিকটাই কিন্তু কারিকুলাম ডেভেলপারদের হাতে থাকে। যেগুলো আমরা পড়বো যে ফাউন্ডেশন কি, কারিকুলাম ডেভেলপমেন্টের প্রসেস কি কি আছে, সবটাই কিন্তু তাদের হাতে, ইভ্যালুয়েশন সবটাই। তো ফাউন্ডেশন হচ্ছে আর দ্য ফোর্সেস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য মাইন্ডস অফ দ্য কারিকুলাম ডেভেলপার। যে কোন জিনিসটার উপর ভিত্তি করে কারিকুলামটাকে ডেভেলপ করা হয়। তো কারিকুলামটা যখন ডেভেলপ করা হবে, কিছু জিনিস মাথায় রাখতে হয়। সব দেখবে সব বোর্ডের কি আমাদের সিলেবাসটা এক থাকে? আইসিএসসি বোর্ড বলি, সিবিএসসি বোর্ড, ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের বোর্ড, কোনোটারই কিন্তু সিলেবাস একই থাকে না। তার কারণটা কি হচ্ছে যে ফাউন্ডেশনটা আলাদা। সেই ফাউন্ডেশনের ভিত্তিতেই কিন্তু কারিকুলামটাকে ডেভেলপ করা হয়, সেই ভিত্তিতেই কন্টেন্ট এবং স্ট্রাকচার সবটাই চেঞ্জ করা হয়। তো ফাউন্ডেশন বলতে এটাই যে দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য মাইন্ডস অফ দ্য কারিকুলাম ডেভেলপার। কি জন্য? টু মেক আ ডিসিশন অন হোয়াট টু বি ইনক্লুডেড ইন দ্য কারিকুলাম অ্যান্ড ইটস স্ট্রাকচার। তাহলে কারিকুলাম কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রাকচার, এই দুটো জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে। কন্টেন্ট এবং স্ট্রাকচার এবং ফাউন্ডেশনের উপর ভিত্তি করেই কিন্তু কারিকুলাম ডেভেলপাররা যারা থাকেন তারা কিন্তু ডিসিশন নেন। এবং সেটা তাহলে কি হচ্ছে, ফাউন্ডেশনটা একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয়, তাদের ডিসিশন মেকিং এ হেল্প করে, এবং একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিন্তু কারিকুলামের ফাউন্ডেশনটা দেয়। কি কি ফাউন্ডেশন আছে? কোন কোন ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে কারিকুলামটা হতে পারে? একটা হচ্ছে ফিলসফি, আর একটা কি, যে আগে কি ঘটেছে সেটা আমরা, হ্যাঁ সাইকোলজিটা আমাদের থাকছেই, সাইকোলজি তো অবশ্যই থাকবে, তার সাথে সাথে কি থাকছে? ফিলসফি, হিস্টোরিক্যাল। হিস্ট্রি। হিস্ট্রি তো আমাদের দেখতেই হবে, যে কোনো কিছু কাজ করতে গেলে আমরা আগে কি ঘটেছে, এই যে এখনই আমরা পড়ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছি, তার মানে হিস্ট্রিটা দেখছি। তো সবসময় ম্যাম আগে কি ঘটেছে, সোশিওলজিক্যাল বেসডও তো হয়। হ্যাঁ সোশ্যাল, এই যে সোশ্যাল বা সোশিওলজিক্যাল ফাউন্ডেশন, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন। আর একটা বর্তমানে আমরা অ্যাড করি যেটা হচ্ছে টেকনোলজিক্যাল ফাউন্ডেশন। টেকনোলজি, হ্যাঁ টেকনোলজির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কারিকুলামটাকে ডেভেলপ করা হয়। আগের যে বইগুলো থাকতো কন্টেন্টের মধ্যে, সেখানে আমরা কখনো কিউআর কোড দেখতাম না, এখন ইউটিউব চ্যানেল, লিংক, তারপর কিউআর কোড সবকিছু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতেও থাকে। তাহলে মোটামুটি চারটে আছে, তার সাথে আমরা একটা টেকনোলজিটাকে অ্যাড করি, ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল, হিস্ট্রিক্যাল এবং সোশিওলজিক্যাল, চারটে ফাউন্ডেশন আছে। এবার ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বলতে আমাদের কিছু পড়তে হবে। যে কোনো কিছুর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিছু ফিলোসফি থাকে, যেটা কিন্তু কারিকুলামের মধ্যে রিফ্লেক্ট করে। আমরা কি অবজেক্টিভ রাখবো, কি এক্সপিরিয়েন্স থাকছে, কি আমাদের বিলিফ থাকছে, সবটাই কিন্তু ফিলোসফির উপর ডিপেন্ড করে। এই যে দেখো এখানে বলাই আছে যে philosophy provides educators, teachers and curriculum makers with framework for planning, implementing and evaluating. এই তিনটে প্রসেসে কিন্তু ফিলোসফিটাকে দেখতে হয়। It helps in answering what school are for, what subjects are important, how students should learn, what materials and methods should be used. And in decision making, philosophy provides the starting point. ফিলোসফিটা হচ্ছে কি, আমরা সবসময় দেখি যে বিভিন্ন স্কুল তো আমরা দেখি এদিকে ওদিকে আমাদের নেবারিং এরিয়াতে অনেক ধরনের স্কুল দেখি, প্রত্যেকটা স্কুলের ফিলোসফি কিন্তু একই রকম নয়। তো এই চারটে এডুকেশনাল ফিলোসফি আছে। এই ফিলোসফি গুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের কারিকুলাম ডেভেলপাররা কারিকুলামটাকে ডেভেলপ করেন, বা তারা সেইভাবেই ক্রিয়েট করেন। চারটে এডুকেশনাল ফিলোসফি হচ্ছে পেরেনিয়ালিজম, এসেন্সিয়ালিজম, প্রোগ্রেসিভিজম এবং রিকনস্ট্রাকশনিজম। চারটে এডুকেশনাল ফিলোসফি ভালো করে মনে রাখবে, পেরেনিয়ালিজম, এসেন্সিয়ালিজম, প্রোগ্রেসিভিজম এবং রিকনস্ট্রাকশনিজম। ঠিক আছে, এবার চারটে এডুকেশনাল ফিলোসফি, তাদের এম অফ এডুকেশন কি আছে, বা রোল অফ এডুকেশন কি আছে, তাদের ফোকাস কি আছে, কারিকুলাম টেন্স, এটা আসার আগে আমরা আরেকটা পিডিএফ দেখে নেব। ওটা আমি তোমাদের একটা কারিকুলামের বই থেকে দিয়েছি, ওই পুরো বইটার পিডিএফটা আমার কাছে আছে, আমি আগের বারও শেয়ার করেছিলাম বোধহয়। যদি কেউ চাও তো আমি গ্রুপে সেটা দিতে পারি, কিন্তু ওটা হিউজ একটা বইটা যদি কেউ চাও নিজের কাছে রাখতে পারো, মানে ফার্দার রেফারেন্সের জন্য।
বইটা ভালো কি কাজ। ম্যাম বইটার নাম? হ্যাঁ, ওই হানকিন্সের লেখা বইটা আমি তোমাদের PDF আছে, মানে কপি আছে আমার কাছে, আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? ও পেনটা আমার আমি খোলা ম্যাম আছে। ই কপিতে ম্যাম খুব একটা আগেও এরকম বেশ কয়েকটা বই তো ম্যাম জোগাড় করে রেখেছি, কিন্তু পড়া আর হয় না। হ্যাঁ, ফিজিক্যাল ওই বইটা বইগুলো থাকলে কারিকুলামের ম্যাম জন্য ওগুলো ভালো। পড়ার অ্যালেনের এরকম বইটা প্রচুর বই ম্যাম ওইভাবে রয়েছে, কিন্তু কোনোদিন খুলে দেখা হয় না। হ্যাঁ, বইটা খুলে দেখা হয় না এই জন্য, কারণ বইয়ে এত ডিটেলস থাকে, সেগুলো পড়তে অনেকটা সময় লেগে যায়। তো আর এই মেটেরিয়াল গুলো বা অনলাইনে আমরা অনেক কিছু পেয়ে যাই, সেগুলো কম্প্যাক্ট থাকে, ওই জন্যই হ্যাঁ হয় ম্যাম, না। আর স্ক্রিনে ম্যাম অতটা বেশি সময় ধরে বসে পড়াও হয় না। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষাগুলো দিই তাই ম্যাম, তাই মনে হয় আর ভাল হ্যাঁ, লাগছে না। হ্যাঁ, না ম্যাম পড়াই ভালো। হ্যাঁ, বলো। অ্যালেন হকিন্স, ওই বইটা তো অ্যালেনের বইটা তো। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই যেটা তোমাদেরকে বোধহয় আগেরবারও দিয়েছিলাম আমি, এবারেও আমি PDF টা শেয়ার করে দেবো। তো ওইটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই নেটের 1.5 মাস আগে আমি দেখতে বারণই করবো। এরপরে যদি তোমরা আরো ডিটেলসে পড়তে চাও তখন দেখবে, ঠিক আছে? কারণ বইটা তো প্রচুরই ব্রডলি দেওয়া আছে। তো আগে এখানে যেটা আছে এইটুকু আমরা দেখে নিই, তারপর তাদের বেসিক থেকে কিভাবে এডুকেশনাল ফিলসফিতে এসছে ওটা দেখবো। তো পেরেনিয়ালিজম কি বলছে, যে পেরেনিয়ালিজমের লক্ষ্যটাই হচ্ছে কি, তাদের এডুকেশনের ক্ষেত্রে টু এডুকেট দ্য রেশনাল পার্সন। আচ্ছা, আগে তোমাদেরকে না আমি ওইটা দেখাই, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। হুম, হুম। আচ্ছা, যে ফিলসফি আছে, মানে ফিলসফিক্যাল কিছু থিওরিজ বা স্কুলস অফ থট যেগুলো রয়েছে, সেগুলো তো আমরা জানি যে কি কি আছে, একদম বেসিক যেগুলো আইডিয়ালিজম, রিয়েলিজম, প্র্যাগমাটিজম, আর কি আছে, এক্সিস্টেন্সিয়ালিজম। হ্যাঁ, মার্কসিজম। এক্সিস্টেন্সিয়ালিজম, হ্যাঁ মার্কসিজম। এক্সিস্টেন্সিয়ালিজম। এই চারটে, হ্যাঁ মার্কসিজম আছে, এই চারটের ওপর বেস করে আমাদের চারটে যে এডুকেশন ফিলসফি পেয়েছে সেগুলো আছে। তো এই চারটে ফিলসফি কি, আমরা মোটামুটি ফিলসফি পার্টে আশা করছি পড়েছি যে আইডিয়ালিজম কি, সেখানে রিয়েলিটি বলতে কি বোঝায়, সেখানে নলেজ বলতে কি বোঝায়, সবটা এত সুন্দর দেওয়া আছে যে এইটুকু পড়লে আমরা কিন্তু একদম পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এটা দেখতে এইটুকু আছে, কিন্তু খুব ডিটেলসে পড়তে হবে, যখন কোয়েশ্চেন আসবে তখন যেন আমরা বুঝতে পারি যে কোন এডুকেশনাল ফিলসফি সেটাকে মানে মিন করছে। তো আইডিয়ালিজম মানে জানি সেখানে স্পিরিচুয়ালিটি ব্যাপার থাকে, সেখানে ভ্যালুস বলতে অ্যাবসলিউট বা ইটার্নিটি থাকে, নলেজটা হচ্ছে সবসময় লেটেন্ট আইডিয়াস থাকে। আর টিচারের রোল কি থাকবে, যে লেটেন্ট নলেজের সুপ্ত অবস্থায় থাকে সেইটাকে কনসাস আমাদের নলেজে নিয়ে আসা। তাহলে তারা লার্নিং এর ক্ষেত্রে কোনটাকে জোর দেয়, রিকলিং নলেজ এন্ড আইডিয়াস, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ইজ দ্য হাইয়েস্ট ফর্ম। সবসময় জেনে রাখতে হবে এটার হাইয়েস্ট ফর্ম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তাহলে কারিকুলামের মধ্যে কোনটাকে জোর দেওয়া হবে, এখানে নলেজ বেসড, সাবজেক্ট বেসড, ক্লাসিক্স অ্যান্ড অর লিবারেল আর্টস, hierarchy of subjects, philosophy, theology and mathematics are most important. তাহলে আইডিয়ালিজম বেসিকটা কি সেটা জেনে তারপর আমরা এডুকেশনাল ফিলসফিতে আসতে পারবো। তাহলে আইডিয়ালিজম আমরা আগে যেহেতু ফিলসফিতে পড়েছি, মোটামুটি এখানে একদম ছক ওয়াইজ যেটা দেওয়া আছে, টিচারদের ভূমিকাটা কি হবে, তারা ল্যাটেন্ট নলেজটাকে কনসাসনেসে নিয়ে আসতে চাইবে, তারা স্পিরিচুয়াল লিডার হবে, মোরাল এবং স্পিরিচুয়াল লিডার হবে, তারা এমফেসাইজ করবে কিসের ওপর, নলেজ এবং আইডিয়াজ এর ওপর, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ইজ দ্য হাইয়েস্ট ফর্ম। রিয়েলিজমটা কি, রিয়েলিজম হচ্ছে অনেকটা কি হলো ন্যাচারাল লজ এর উপর ডিপেন্ড করছে। সেখানে সেন্সেশন অ্যাবস্ট্রাকশনও থাকছে, অ্যাবসলিউট এবং ইটার্নাল বেসড অন নেচারস ল, সবসময় এখানে নেচারের ওপর এমফেসাইজ করা হয়। এবং টু কাল্টিভেট রেশনাল থট, টু বি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল লিডার, এরাও বলছে। তো এরাও যেহেতু স্পিরিচুয়াল লিডারের কথা বলছে, কিন্তু পার্থক্য এটাই যে রিয়েলিজম বলছে বেশি ন্যাচারাল লজ এর ওপর, আর স্পিরিচুয়ালিটি কিন্তু ইটার্নিটি, স্পিরিচুয়ালিটি, সরি আইডিয়ালিজম কিন্তু ওইগুলোর উপর বেশি এমফেসাইজ করে। এরা কি বলছে, এক্সারসাইজিং দ্য মাইন্ড, লজিক্যাল ব্যাপারটা কিন্তু আইডিয়ালিজম অতটা ছিল না, যেটা রিয়েলিজমে। আচ্ছা, প্র্যাগমাটিজমটা অনেকটা ডিফারেন্ট। প্র্যাগমাটিজম মানে যেটা প্র্যাকটিক্যাল নলেজ, মানে এক্সপিরিয়েন্স বেসড নলেজ, সাইন্টিফিক মেথড যেখানে ফলো করা হয়, সেই থিওরিটাই কিন্তু হচ্ছে প্র্যাগমাটিজম, এটা আমরা জানি। এবং প্র্যাগমাটিজমে কি বলা হচ্ছে, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, সাইন্টিফিক প্রসেস, এগুলো প্র্যাগমাটিজমে রয়েছে। আচ্ছা, এখানে কি বলছে, যে
No permanent knowledge or subjects. Appropriate experience that transmit culture and prepare individuals for change. সবসময় change, problem solving activities, তারপর scientific method based on experience, critical thinking, scientific process তো বললাম। তো এইগুলো হচ্ছে pragmatism-এর কিছু বৈশিষ্ট্য। ঠিক তারপরে হচ্ছে existentialism। এক্সিস্টেন্সিয়ালিজম অনেকটা বেশি সাবজেক্টিভ। এখানে বলছে পার্সোনাল চয়েস অনুযায়ী এডুকেশনটা হবে, পার্সোনাল চয়েস অনুযায়ী লার্নিংটা হবে। তারা কি করতে চায়, টিচাররা কি করবে, টু কাল্টিভেট পার্সোনাল চয়েস, যেটা আমরা আইইপি বলে দেখছিলাম। আইইপি তে কি আছে, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্ল্যান, যেখানে পার্সোনালাইজড করা হচ্ছে ব্যাপারটাকে। এন্ড নলেজ এন্ড প্রিন্সিপালস অফ দ্য হিউম্যান কন্ডিশন, যে প্রত্যেকের নলেজ এবং প্রত্যেকের পেস অফ লার্নিং, আমরা বারবারই পড়ি যে চাইল্ড সেন্টার্ডনেস। চাইল্ড সেন্টারনেস কেন, যেখানে প্রত্যেকটা চাইল্ডের কিন্তু গতিবিধি আলাদা। ওই জন্য এখানে স্টুডেন্টরাও কিন্তু নিজেদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারে, ইলেকটিভ সাবজেক্ট থাকে। এখন এগুলোর প্রতি অনেক এনইপিও জোর দিয়েছে যে 9-10 থেকে তারা কিন্তু সাবজেক্ট কম্বিনেশন চুজ করতে পারবে, কি তাই তো? তো এক্সিস্টেন্সিয়ালিজমে দেখবে এই ধরনের ব্যাপারগুলো থাকবে, যেখানে পার্সোনাল চয়েস, ইন্ডিভিজুয়াল পারসেপশন, সেলফ ডেফিনিশন, তারপর হচ্ছে যে হিউম্যান কন্ডিশন ওয়াইজ তাদের লার্নিং হচ্ছে, যে স্টুডেন্টদের পেস অনুযায়ী লার্নিং হচ্ছে, যেটা আমরা আগে দেখছিলাম। তো এই হচ্ছে চারটে ফিলসফি, আইডিয়ালিজম, রিয়েলিজম, প্র্যাগমাটিজম এবং এক্সিস্টেন্সিয়ালিজম। এই চারটে ফিলসফি আমরা আগে দেখেছি, আগে পড়েছি ফিলসফির ক্ষেত্রে, একটুখানি রিভাইজ আমাদের করতে হলো। তার কারণ হচ্ছে কি, এডুকেশনাল ফিলসফি তাদের বেসটা হচ্ছে এই ফিলসফিক্যাল বেসগুলো। এবার চারটে এডুকেশনাল ফিলসফি আছে, কি কি? পেরেনিয়ালিজম, এসেন্সিয়ালিজম, প্রোগ্রেসিভিজম এবং রিকনস্ট্রাকশনিজম। একদম ছকটা যেন মাথায় রাখে। পেরেনিয়ালিজমের বেসটাই হচ্ছে রিয়েলিজম। রিয়েলিজম যেহেতু বেস আছে, তাহলে সেখানে কি হবে, এডুকেশনের লোক মানে এম অফ এডুকেশন কি হবে, টু এডুকেট দ্য রেশনাল পার্সন, টু কাল্টিভেট দ্য ইন্টেলেক্ট। তাদের লক্ষ্যটা হচ্ছে এটা। এবং নলেজ হিসাবে তারা কোনগুলোকে জোর দেবে রিয়েলিজমে, পাস্ট এবং পার্মানেন্ট স্টাডিজ যেগুলো আছে, মাস্টারি অফ ফ্যাক্ট, মানে টাইমলেস নলেজ, কোনো ফ্যাক্টের ওপর মাস্টারি, এইগুলো। আর কি বলছে, রোল অফ এডুকেশন কি, শিক্ষার লক্ষ্যটা কি হবে, টিচার হেল্পস দ্য স্টুডেন্টস টু থিঙ্ক র্যাশনালি। The Socratic method, question answer method, Socratic method, oral exposition, টিচার তাদেরকে র্যাশনালি ভাবতে হেল্প করবে। কারিকুলামের ফোকাস কি হবে, ক্লাসিক্যাল সাবজেক্ট থাকবে, লিটারেরি অ্যানালিসিস করবে, এগুলো। এবং রিলেটেড যে কারিকুলাম রয়েছে, তাহলে যখনই আমরা দেখছি যে পার্মানেন্ট নলেজ, তাহলে কোন ধরনের বইগুলো থাকবে, পার্মানেন্ট নলেজ, টাইমলেস নলেজ। এখান থেকে আমরা বুঝতে পারছি সেখানে ট্রেন্ডটা কি হবে, কারিকুলাম ট্রেন্ড, কোন সাবজেক্ট বা কোন বুকস গুলোকে বেশি এমফেসাইজ করা হবে, বলো। ম্যাম অন্য একটা কোশ্চেন মাথায় এসেছিল ম্যাম, বলছি সক্রেটিস বলো। মেথড কি ম্যাম ওই ইন্ডাকটিভ মেথডের কথা বলছে? না, যেখানে কোয়েশ্চেন আনসার, সক্রেটিস সবসময় কোয়েশ্চেন করার কথা বলেছিল, কোয়েশ্চেন আনসার মেথডের মতো, বারবার আচ্ছা স্টুডেন্টরা কিন্তু কোয়েশ্চেন করবে, সেইটা। ও, এখানে মানে কারিকুলাম ট্রেন্ড, স্টুডেন্টদের বলো, কোশ্চেন করা হবে না স্টুডেন্টরা কোশ্চেন করবে? স্টুডেন্টস কোয়েশ্চেন করবে, দে উইল আচ্ছা, আস্ক মানে এ চাইল্ড কোয়েশ্চেন। সেন্ট্রিক মেথড হ্যাঁ, বলা চাইল্ড যায় না? সেন্ট্রিক মেথড, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে ম্যাম। পেরেনিয়ালিজম এই এডুকেশনাল যে ফিলসফি, সেটা রিয়েলিজমকে বেস করে হচ্ছে, এবং সেটা কারিকুলাম ট্রেন্ডটা হচ্ছে গ্রেড বুকস। আমরা বারবার বলছি না যে টাইমলেস নলেজ, এগুলো টাইমলেস নলেজ কোনগুলো, যেগুলো আমরা গ্রেড বুকস থেকে পাই, সেটা। তাহলে পেরেনিয়ালিজমে সেই কারিকুলাম ট্রেন্ডের মধ্যে গ্রেড বুকস থাকছে। এটা গেল 1 নম্বর। সেকেন্ড হচ্ছে এসেন্সিয়ালিজম। এসেন্সিয়ালিজম কি বলছে, এসেন্সিয়ালিজম হচ্ছে কি, আইডিয়ালিজম এবং রিয়েলিজম, এই দুটোই হচ্ছে বেস করে হচ্ছে। তাহলে রিয়েলিজমের যে গুণাগুণ আছে সেটাও থাকছে, এবং আইডিয়ালিজমের যে গুণাগুণগুলো আছে সেগুলোও থাকছে। তাহলে এটা শিক্ষার লক্ষ্য কি হতে পারে, এই থিওরি মানে এই ফিলসফি অনুযায়ী শিক্ষার লক্ষ্যটা কি হবে? আধ্যাত্মিকতার সাথে সাথে যে বস্তু কেন্দ্রিক যেটা রয়েছে, এটা পৃথিবীর মানে বস্তুগত যে জগৎ, সেটা সম্পর্কেও জ্ঞান থাকবে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে তোমার ইন্টেলেকচুয়াল গ্রোথ অফ দ্য ইন্ডিভিজুয়াল থাকছে, এবং তাকে র্যাশনাল, আগেরটাই আমরা পেয়েছি রিয়েলিজমের ক্ষেত্রে, যেটা যে র্যাশনাল পার্সন এডুকেট করবে, তবে কি হবে, অ্যাজ এ র্যাশনাল পার্সন। র্যাশনালিটিও থাকছে, ইন্টেলেকচুয়ালিটিও থাকছে, এই দুটো জিনিসের মিক্স আপ কিন্তু এসেন্সিয়ালিজমে থাকছে।
নলেজ হিসাবে কি থাকছে, ওই যে এসেন্সিয়াল স্কিলস, এগুলো আমাদের শিখতেই হয়, একাডেমিক সাবজেক্টস। আগেরটা আমরা দেখছিলাম মাস্টারি অফ ফ্যাক্ট, এবার কিন্তু মাস্টারি অফ কনসেপ্ট এবং প্রিন্সিপালস অফ সাবজেক্ট ম্যাটার সবগুলোই কিন্তু এসেন্সিয়ালিজম আমরা পাচ্ছি। এডুকেশনের রোল অফ এডুকেশন কি হবে? টিচার ইজ অথরিটি ইন পার্টিকুলার সাবজেক্ট এরিয়া। এসেন্সিয়ালিজম বলছি যে টিচার কিন্তু এখানে অ্যাজ অ্যান অথরিটি কাজ করছে, মানে সে যা বলছে মোটামুটি সেটাই করতে হবে এরকম। আর এসেন্সিয়াল স্কিল মানে কোনগুলো? যেটা 3R যেটা আমরা বলি, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, ওইটা এসেন্সিয়াল স্কিল, এসেন্সিয়াল সাবজেক্ট, কোর সাবজেক্ট যেটা বলা হয় সেইটার উপর বেশি এমফাসাইজ করা হয়। তাহলে কারিকুলাম ট্রেন্ডটা কি থাকছে? ব্যাক টু বেসিক্স, কালচারাল লিটারেসি, এগুলো ব্যাক টু বেসিক্স মানে বেসিক যেগুলো আমাদের নলেজ দরকার হয় সেটা। এসেন্সিয়ালিজমের মতে বা এসেন্সিয়ালিজমের মত অনুযায়ী, ওই থিওরি অনুযায়ী এম অফ এডুকেশনটা কি আর টিচারের রোলটা কি, ঠিক আছে? এসেন্সিয়াল স্কিল মানে কোনগুলো, এইগুলো কিন্তু ভালো করে আমাদের ক্লিয়ার থাকতে হবে। দেন হচ্ছে প্রোগ্রেসিভিজম। প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে তাদের বেসটা হচ্ছে কি? প্র্যাগম্যাটিজম। প্রোগ্রেসিভিজম আর প্র্যাগম্যাটিজম দুটোই পিপি আছে, মনে রাখার সুবিধা। প্রোগ্রেসিভিজম, প্র্যাগম্যাটিজম। তো প্র্যাগম্যাটিজমের মতে আমরা এম অফ এডুকেশন কি পেয়েছিলাম, সেটাই কিন্তু আমাদের প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে এম অফ এডুকেশন হবে। বলো, এম অফ এডুকেশন কি হবে প্র্যাগম্যাটিজমের ক্ষেত্রে? ওই শিক্ষার্থীকে যুগের সঙ্গে উপযোগী করে গড়ে তোলা, মানে হচ্ছে যেটা আমার প্রয়োজন সেই প্রয়োজন ভিত্তিক শিক্ষা দেওয়া। একদম, যেটা আমার কাজে লাগবে এরকম কিছু প্র্যাকটিক্যাল কিছু কাজ যেখানে থাকবে, শুধু উপযোগিতার উপরে থিওরিটিক্যাল, করতে হবে। শুধু হ্যাঁ শুধু ওই টাইমলেস নলেজ এগুলো নিয়ে আমাদের কাজ নেই, শুধু সেটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সেটা কাজে লাগবে কিভাবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের হবে, প্রবলেম সলভিং যেভাবে করতে পারবে, এই ধরনের নলেজকে যাতে আমরা ইনকালকেট করতে পারি সেটা দেখতে। তাহলে সবসময় এখানে কি করবে? ডেমোক্রেটিক নলেজ বা ডেমোক্রেটিক যাতে সিটিজেন করা যায়, বা ডেমোক্রেটিক অ্যাটিটিউড যাতে তৈরি করা যায় এবং সোশ্যাল লিভিং যাতে ক্রিয়েট করা যায়, সেইগুলো কিন্তু এটা শিক্ষার লক্ষ্য হচ্ছে কি। এবং তাছাড়া থাকতে যে প্রবলেম সলভিং অ্যাটিটিউড তৈরি করা, বা সেই ধরনের স্কিল গুলো, প্র্যাকটিক্যাল নলেজটাকে যাদের মধ্যে ইনকালকেট করা, এইগুলো হচ্ছে প্রোগ্রেসিভিজমের লক্ষ্য। এবং নলেজটা কি এখানে? নলেজ লিডিং টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, লিভিং লার্নিং প্রসেস, যেখানে টিচিং, লার্নিং এবং লিভিং তিনটাকে এক করা হয় না এখন, টিচিং, লার্নিং এবং লিভিং, এই তিনটে। লিভিং কে এখন সবসময় টিচিং লার্নিং এর সাথে আমরা ওই জন্য বলছি বিয়ন্ড টেক্সট বুক নলেজটাকে, আমাদের বুকিশ নলেজ হলে চলবে না, বিয়ন্ড টেক্সট বুক আমাদের নলেজটাকে লিঙ্ক করতে হবে, যেহেতু আমরা সোশ্যাল বিইং সেজন্য। তো সেই ধরনের নলেজ গুলোকে ইনকালকেট করার কথা বলে। টিচার এখানে সবসময় একজন ফ্যাসিলিটেটর বা গাইড হিসেবে কাজ করে, যারা যারা কিনা প্রবলেম সলভিং করতে বলেন, বা তাদেরকে একটা প্রবলেম দিয়ে দেন সেটা কিভাবে সলভ করবো সেইভাবে পড়ানোর কথা ভাবেন, এবং সায়েন্টিফিক এনকোয়ারিকে তারা ইনকালকেট করার চেষ্টা করেন। কারিকুলাম ফোকাসের ক্ষেত্রে যেটা এখানে জোর দেওয়া সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট ম্যাটার। এখানে কোনো পার্টিকুলার সাবজেক্ট কিন্তু থাকছে না, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট ম্যাটারটাকে এমফাসাইজ করা হয়। রেলিভেন্ট কারিকুলাম কোনটা? হিউম্যানিস্টিক এডুকেশন, র্যাডিক্যাল স্কুল রিফর্ম, এগুলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রেসিভিজম, যেটা মেইনলি প্র্যাগম্যাটিজম হচ্ছে তার ফিলোসফিক্যাল বেস। সেই অনুযায়ী এম অফ এডুকেশন, নলেজ, রোল অফ এডুকেশন, কারিকুলাম ফোকাস কি থাকে। নেক্সট হচ্ছে রিকনস্ট্রাকশনিজম, যেটারও কিন্তু বেস হচ্ছে প্র্যাগম্যাটিজম। তাহলে মনে রাখা খুব সুবিধা, একটা প্রথমটা রিয়েলিজম, পরেরটাতেও রিয়েলিজম আছে, প্রোগ্রেসিভিজম থাকছে, এবং তারপরে হচ্ছে রিকনস্ট্রাকশনিজম যখন বলছি সেটারও কিন্তু বেস হচ্ছে প্র্যাগম্যাটিজম। এবার রিকনস্ট্রাকশনিজম যখন বলছি তার এম অফ এডুকেশন কি থাকছে? রিকনস্ট্রাক্ট যখনই বলছি, কোনো কিছুকে রিকনস্ট্রাক্ট করা, সেটা সোসাইটির সাথে রিলেটেড। প্র্যাগম্যাটিজমে অতটাও কিন্তু সোসাইটির সাথে রিলেটেড ছিল না, এবার হচ্ছে রিলেটেড টু সোসাইটি, টু ইমপ্রুভ অ্যান্ড রিকনস্ট্রাক্ট সোসাইটি, টু এডুকেট ফর চেঞ্জ অ্যান্ড সোশ্যাল রিফর্ম, এটা সোসাইটিকে যখন আমরা রিকনস্ট্রাক্ট করতে চাইবো সেইটা হচ্ছে রিকনস্ট্রাকশনিজম। তাদের লক্ষ্যটা কি হবে? এডুকেশনের লক্ষ্যটাই হবে রিকনস্ট্রাক্ট সোসাইটি, টু এডুকেট ফর চেঞ্জ, সোশ্যাল রিফর্ম, এগুলো। তাহলে নলেজের মধ্যে কি থাকবে? স্কিল অ্যান্ড সাবজেক্ট নিডেড টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যামেলিওরেট সোসাইটিজ প্রবলেম। তাহলে সোসাইটির প্রবলেম গুলোকে আমরা কিভাবে ইরাডিকেট করবো, কিভাবে আমরা সেগুলোকে তাদের নিড গুলোকে মিট করতে পারবো, সেটাই হচ্ছে কিন্তু এডুকেশনের লক্ষ্য। টিচার এখানে
সার্ভ করবে অ্যাজ অ্যান এজেন্ট অফ চেঞ্জ। তারা সবসময় এখানে দেখা হচ্ছে যে কোনটাকে জোর দেওয়া হচ্ছে, চেঞ্জটাকে। এজেন্ট অফ চেঞ্জ তারা থাকছে, প্রজেক্ট ডাইরেক্টর বলা হচ্ছে, রিসার্চ লিডার বলা হচ্ছে। তারা সবসময় জোর দিচ্ছে কোনটাকে, এমফেসিস অন সোশ্যাল সায়েন্স, সোশ্যাল রিসার্চ মেথড, এক্সামিনেশন অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রবলেম, ফোকাস অন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ট্রেন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, এগুলো। আচ্ছা, এই যে রিকনস্ট্রাকশনিজম, তাহলে এক কথায় আমরা মনে রাখতে পারি এটার বেসটা প্র্যাগমাটিজম, কিন্তু তাদের লক্ষ্যটা হচ্ছে সোশ্যাল রিফর্ম। প্র্যাগমাটিজম এটাও বেস হচ্ছে প্রোগ্রেসিভিজমে, কিন্তু সেখানে হচ্ছে অনেকটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড, প্রবলেম সলভিং স্কিল, এগুলোকে ইনকালকেট করছে। এসেন্সিয়ালিজম এসেন্সিয়াল স্কিলটাকে বেশি জোর দিচ্ছে। পেরেনিয়ালিজম যেটা কিন্তু গ্রেট বুকস, টাইমলেস নলেজ, ইন্টেলেক্ট, এগুলোকে ইনকালকেট করা কথা হচ্ছে। তাহলে চার ধরনের ফিলোসফির মেইন মেইন জিনিস, মানে আহ, কিছু পার্টিকুলার কিছু পয়েন্ট মনে রেখে এই চারটে ফিলোসফিকে মনে রাখতে হবে। এইভাবে তার প্রত্যেকটা ছক আমরা মুখস্থ করতে পারি না। তাদের বেসটা কি, সেই বেস অনুযায়ী আমরা তাদের এম অফ এডুকেশন, টিচার্স রোল, এটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। বোঝা গেছে এটা? এখানে পেরেনিয়ালিজম যেটা আছে ওটার বেসিস আইডিয়ালিজম হবে না? ওখানে তো ওই ট্র্যাডিশন, পাস্ট এগুলো বলা হয়েছে। আর রিয়েলিজম তো পিওরলি হ্যাঁ, সায়েন্সের কথা বলেছে। তাহলে সেক্ষেত্রে ওইটা পেরেনিয়ালিজমটা কোনটার ক্ষেত্রে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, আইডিয়ালিজম না রিয়েলিজম? মেইনলি তুমি যেটা বলছো স্পিরিচুয়ালিটির কথা বলছো, গ্রেট বুকস এর কথা, আইডিয়ালিজম হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো রিয়েলিজমই দিয়েছে, এটা তো ওই বই থেকেই নেওয়া হয়েছে। তারপরে ওই অর্নেস্টেন ওই কি একটা বই আছে, ওটা এটা? ওই বই থেকেই আচ্ছা নেওয়া। আচ্ছা আচ্ছা অন্য আচ্ছা। বই থাকলে বা অনলাইনে কোনো সোর্স হলে আমি একটু ভেবে দেখতে পারতাম, কিন্তু হ্যাঁ, আসলে এই এটা বইটা কিন্তু তো খুব এখানে বলা অথেন্টিক মানে। হয়েছে। হ্যাঁ, এটা একদম অথেন্টিক। হ্যাঁ। এটা ফরেন অথরের বই, এটা কিন্তু কারিকুলামে কোর বুক একটা। ম্যাম এটা পিডিএফ এ আছে? হুম, এটা কি আমি শেয়ার করে দিয়েছি বোধহয়? করেছি শেয়ার। হ্যাঁ ম্যাম, শেয়ার করেছে। হুম, করেছি। আচ্ছা, এবার ওইটাই আমাদের এই পিপিটিতে একটু অন্যভাবে আছে, দেখো। এসেন্সিয়ালিজমে কি বলছে, টু প্রমোট ইন্টেলেকচুয়াল গ্রোথ অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড এডুকেট কম্পিটেন্ট পার্সন। এবার ওই ছকটা আগে পড়ে নিয়ে বুঝে নিয়ে তারপর কিন্তু আমরা এটা করবো, ঠিক আছে? ওই একই আছে, কারিকুলাম ট্রেন্ডস কি আছে, ফোকাস কি আছে, রোল অফ এডুকেশন কি আছে, এম অফ এডুকেশন কি আছে। প্রোগ্রেসিভিজম যেটা কিসের উপর বেস করেছে, প্রোগ্রেসিভিজম কোন ফিলোসফি হচ্ছে বেস? আইডিয়ালিজম আর রিয়েলিজম, প্র্যাগমাটিজম। না, প্রোগ্রেসিভিজম। দেখো, প্র্যাগমাটিজম। পিপি বললাম যে, ওই হিসাবে মনে রাখবে, ওরকম ভাবে কিচ্ছু মনে থাকবে না। প্রোগ্রেসিভিজম, প্র্যাগমাটিজম, পিপি। So to promote democratic and social living, knowledge leads to growth and development of the lifelong learners who actively learn by doing. এখানে আমরা জানি যে লার্নিং বাই ডুইং, অ্যাক্টিভিটি, প্রবলেম সলভিং স্কিলস, এগুলো হচ্ছে প্র্যাগমাটিজমের সাথে যায়। ওইটাই এখানে এইভাবে চকের আকারে লেখা আছে। রিকনস্ট্রাকশনিজম কি বলছে, তার বেসটা কি? প্র্যাগমাটিজম। প্র্যাগমাটিজম। তাহলে এখানে মেনলি আমরা কি পেয়েছিলাম রিকনস্ট্রাকশনিজমে? সোসাইটি, সোসাইটি রিকনস্ট্রাকশন, তারপর সোসাইটি। হ্যাঁ, সোসাইটি মেনলি আমরা পেয়েছিলাম, রিকনস্ট্রাক্ট দ্য সোসাইটি, সোশ্যাল রিফর্ম, এগুলো। আর টিচার কিন্তু কাজ করবে কি হবে, অ্যাজ অ্যান এজেন্ট অফ চেঞ্জ অ্যান্ড রিফর্ম ইন ভেরিয়াস এডুকেশন প্রজেক্ট ইনক্লুডিং রিসার্চ। তাহলে এখানে রিকনস্ট্রাকশনিজমের ফোকাসই আমরা দেখেছিলাম কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যুস থাকবে, সেগুলোকে আমরা কিভাবে মিট করবো। মানে আজকে ধরো আমরা যে যে সমস্ত পড়াশোনা করছি, সেইগুলো কি সোসাইটাল রিফর্মে যে হেল্প করবে? এই রিকনস্ট্রাকশনিজম এই থিওরিটাকে বেস করে যদি কারিকুলাম ডেভেলপ করা হয়, তাহলে কি আহ আমরা যেগুলো পড়ছি সেগুলো কি আমাদের সিলেবাসে থাকবে? আমি শুধু রিকনস্ট্রাকশনিজমকে ফলো করতে বলছি, এই ফিলসফিটা। তাহলে কি থাকবে আমাদের, দেখবে স্কুলের থেকেই অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুস গুলো কিভাবে রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে দেখছি, আমাদের ভিউ পয়েন্ট, আমাদের পারসেপশন, কিভাবে আমরা চেঞ্জ করতে পারি মাইন্ডসেট, এইগুলো থাকবে কারিকুলামের মধ্যে। এবং সেগুলো থাকা উচিত। আমার মনে হয় যা সিচুয়েশন আসতে চলেছে আগামীতে, তাতে রিকনস্ট্রাকশনিজমটাকে অনেক বেশি ফলো করা দরকার। কি মনে হচ্ছে? হ্যাঁ ম্যাম, একদম। হুম। এইসব থিওরি পড়ে কিছুই নেই, মানে কোনো কিছুরই হুম, ইমপ্লিমেন্ট নেই।
ইমপ্লিমেন্ট নেই আমাদের, কিন্তু সোশ্যাল চেঞ্জ বা অ্যাকচুয়ালি আমরা কোথায় কাজ করছি? সোসাইটিতে। সে আমি যত বড়ই এডুকেটেড হই না কেন, যতই ডিগ্রিধারী হই না কেন, আমরা কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল বিইং। তার জন্য আমরা সোসাইটিতে রয়েছি। সেই সোসাইটিকে আমরা কিভাবে চেঞ্জ করব, কোন উপায়ে চেঞ্জ করব, কি নলেজ আমাদের থাকা দরকার, সেটা কিন্তু রিকনস্ট্রাকশনিজম থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফিলোসফিক্যাল বেস। নেক্সট যে বেস, সেটা হচ্ছে কি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন। তো সাইকোলজিক্যাল ফাউন্ডেশন বলতে আমরা কি বুঝি? যখন একটা কারিকুলাম ডেভেলপ করবেন, সেখানে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন কেন দেখবেন? শিক্ষার্থীর চাহিদা, প্রবণতা, ম্যাচুরিটি নেওয়ার ক্ষমতা, তারপরে সমাজে মানে কারিকুলামটা কতটা অথেন্টিক সেইগুলো দেখার জন্য সাইকোলজিক্যাল বেস দরকার। আর কোন বয়সের হ্যাঁ, স্টুডেন্টদের জন্য কি একদম। কি দরকার। কাদের জন্য আমি করছি, কোন ব্যাকগ্রাউন্ডে করছি, কোন তাদের কতটা লার্নিং এক্সপিরিয়েন্স কি হয়েছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি হয়েছে, সবটা দেখার জন্য কিন্তু সাইকোলজিক্যাল ফাউন্ডেশনটা দেখতে হবে। আমি যদি এখন বলি হিস্ট্রিতে, কোন একটা হিস্ট্রিক্যাল কিছু একটা পয়েন্ট বললাম, ভারত ছাড় আন্দোলন, সেটা ক্লাস 6 একরকম আছে, 7 একরকম আছে, ক্লাস 10 একদম যুদ্ধের সময়। তাহলে কোন এজের বাচ্চাদের জন্য আমরা করছি সেটাও কিন্তু দেখতে হবে। সাইকোলজি অবশ্যই একটা ইম্পর্টেন্ট বেস, খুবই ইম্পর্টেন্ট একটা বেস, যেখানে কিন্তু সবটাই আমাদের সাইকোলজির উপর ডিপেন্ড করছে। যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের সাইকোলজিক্যাল বেসটা কাজে লাগে। তো এখানে গ্রুপ অফ লার্নিং থিওরিজ আমরা পাই: বিহেভিয়ার সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি, হিউম্যানিস্ট সাইকোলজি। এক্ষেত্রেও দেখবে ওই পিডিএফ এ একটা আছে পার্ট। এখানে কি পার্ট আছে? মানে সাইকোলজির ক্ষেত্রে আমরা পাই, ওটা কি দেওয়া আছে না? হ্যাঁ, বিহেভিয়ারিস্ট, কগনিটিভিস্ট এবং হিউম্যানিস্ট কারা রয়েছে, এই নামগুলো অবশ্যই মনে রাখবো। আমরা সাইকোলজি ক্ষেত্রে পড়েছি থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, ব্যান্ডুরা, ক্যানি, তাদের সবার থিওরি আমরা পড়েছি। এবার কে কোন থিওরিটা দিয়েছে সেটা মনে রাখবে, বা বিহেভিয়ারিস্ট সাইকোলজিস্টের মধ্যে কারা কারা রয়েছে সেটা মনে রাখবে, কগনিটিভিস্টের মধ্যে কারা রয়েছে সেটা মনে রাখবে, আর হিউম্যানিস্টের মধ্যে কারা কারা রয়েছে, মাসলো, রজার, গোলম্যান, সেলিংহ্যাম, এগুলো কিন্তু মনে রাখবে নামগুলো। একটা অনেকগুলো একসাথে দিয়ে দিল যে হিউম্যানিস্ট সাইকোলজিস্ট কারা রয়েছে, এরকম দিয়ে দিতে পারে। এগুলো জাস্ট আমি বললাম না, সাইকোলজিতে যেহেতু আমরা পড়েছি, তাই নামগুলো শুধুমাত্র মনে রাখবে, কে কোন থিওরিটা দিয়েছে মোটামুটি আমরা জানি, তাও একবার পড়ে নেবে। আচ্ছা, তো বিহেভিয়ারিস্ট সাইকোলজি তারা জোর দিচ্ছে কোন জায়গাটার উপর, যে বিহেভিয়ারাল চেঞ্জেসটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। The learning should be organized in order that students can experience success in the process of mastering the subject matter. এই যে আমরা শিক্ষার মাধ্যমে আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ হবে, এটাই বিহেভিয়ারিস্ট সাইকোলজিতে মেন মোটো থাকে। কগনিটিভ সাইকোলজিতে কি থাকে? তারা কি বলছে যে টু দ্য কগনিটিভ থিওরিজ লার্নিং কনস্টিটিউটস a logical method for organizing and interpreting learning. যে লার্নিংটাই কিন্তু একটা মানে লজিক্যাল মেথডের একটা বেস হিসাবে তৈরি করে। তারা কি করছে? ইন্টারপ্রেট করে আমাদের লার্নিং প্রসেসটা। লার্নিং ইজ রুটেড ইন দ্য ট্রেডিশন অফ সাবজেক্ট ম্যাটার অ্যান্ড সিমিলার টু দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। তারা জোর দেয় কোনটাকে? যে আমাদের বিহেভিয়ারটা অত ইম্পর্টেন্ট নয়, আমাদের কগনিশনটা যাতে ইম্পর্টেন্ট হয় সেটা, যে ক্রিয়েটিভ থিঙ্কিং, রিফ্লেক্টিভ থিঙ্কিং, ডিসকভারি, তারপর ইনটুইটিভ থিঙ্কিং, এই ধরনের জিনিসগুলোকে তারা জোর দিচ্ছে, যে আমাদের কগনিশনটা যেন ডেভেলপ করে। Humanist psychologists তারা কি বলছে? Humanist psychologists are concerned with how learners can develop their human potential. যে আমাদের হিউম্যানিটিটাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। এখানে পার্সোনাল নিডস নট দ্য সাবজেক্ট ম্যাটার, সাইকোলজিক্যাল মিনিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সিচুয়েশন। এখানে কোন জিনিসটাকে বলছে? দ্য প্রসেস নট দ্য প্রোডাক্ট। এখানে আমরা বারবারই বলছি যে ওই কগনিশনের মতো আমরা প্রোডাক্টটাকে জোর দিচ্ছি না, আমরা প্রসেসটাকে জোর দিচ্ছি। আমরা কিভাবে শিখছি, আমাদের লার্নিং প্রসেস, আমাদের ওয়ে, এইগুলোকে জোর দিচ্ছি। যে হিউম্যানিস্ট সাইকোলজি কোন জিনিসটাকে নিয়ে তাদের মাথা ব্যথা, এবং বিহেভিয়ারিস্ট সাইকোলজিতে তারা কি ভাবছে, কগনিটিভিস্ট তারা কি ভাবছে। তিনজন কিন্তু সাইকোলজিক্যাল ফাউন্ডেশনের মধ্যেই রয়েছে, কিন্তু তিনজনের পারসেপশনটা আলাদা। একজন দেখছে ওয়েটাকে, একজন দেখছে ফাইনাল প্রোডাক্টটাকে, আর একজন দেখছে
যে ফাইনাল যে বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, তাহলেই কিন্তু শিক্ষাটা হয়ে গেল, যে আমাদের বিহেভিয়ার যদি আমরা চেঞ্জ করতে পারি। তাহলে প্রত্যেকটা প্রসেস কিন্তু প্রত্যেকটার মোটো তাদের অবজেক্টিভ কিন্তু আলাদা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সাইকোলজি কি বলছে সেটাও আমরা একটু মনে রাখবো কারিকুলাম ফাউন্ডেশনের মধ্যে। আচ্ছা, নেক্সট আমরা পাচ্ছি যে সোশ্যাল ফাউন্ডেশন। এটা আমরা ওই রিকনস্ট্রাকশনিজম পড়তে গিয়ে বা রিকনস্ট্রাকশনিস্টের যে আইডিয়া সেটা করতে গিয়ে আমরা বারবার ফিল করছি যে সোশ্যাল ফাউন্ডেশনটা খুব দরকার। তার কারণটাই হচ্ছে কি, একটা স্কুল মানে সে কিন্তু সোসাইটির একটা পার্ট, মিনিয়েচার অফ দ্য সোসাইটি। স্কুল ইজ দ্য পার্ট অফ দ্য সোসাইটি, এটা আমরা বলতে পারি। আর স্কুলটা কিন্তু সোসাইটির মধ্যে, সোসাইটির যে একটা ইনক্লুসিভনেস যদি আমরা চাই, বা সোসাইটিকে যদি আমরা হারমোনিয়াস একটা রূপ দেখতে চাই, সেটা কিন্তু স্কুলের থ্রু দিয়ে সম্ভব। ওই জন্য বলছে স্কুল এক্সিস্ট উইদিন দ্য সোশ্যাল কনটেক্সট, মানে সোসাইটাল কালচার অ্যাফেক্ট অ্যান্ড সেপস দ্য স্কুল এন্ড দেয়ার কারিকুলার। সবটাই কিন্তু আমাদের স্কুলের থ্রু দিয়ে আমরা সোসাইটিকে রিপ্রেজেন্ট করাতে পারি। এই যে হোম, ফ্যামিলি, কমিউনিটি, সবাই কিন্তু সোসাইটির মধ্যেই আসছে। তো এডুকেশন এবং সোসাইটির মধ্যে একটা স্ট্রং রিলেশনশিপ রয়েছে। স্কুলস এক্সিস্ট উইদিন, নট অ্যাপার্ট ফ্রম সোশ্যাল কনটেক্সট। স্কুল ইমার্জেস উইদিন দ্য সোসাইটি। এবার কিভাবে ছবিটা দিয়ে দেখো, স্কুলটা একদম মিডলে আছে, এডুকেশনের থ্রু দিয়ে কালচার, ইকোনমি, টেকনোলজি, হোম, চার্চ, পলিটিক্স, এভরিথিং, সোসাইটির যা কিছু আছে সবটাই এডুকেশনের থ্রু দিয়ে স্কুলের মধ্যে কনজিউম হচ্ছে। আচ্ছা, সেই হিসাবে কেন সোশিওলজিক্যাল বেসিস, তাদের এমটা কি হবে, তাদের যাতে সোশ্যাল ফিলিংস, কোয়ালিটিস, তারপর তাদের এফিসিয়েন্সি বলো, সোশ্যাল হেরিটেজ যাতে ট্রান্সমিট করতে পারে, যা কিছু সোসাইটাল নলেজ, সোশ্যাল স্কিল, সেটা যাতে আমাদের এডুকেশনের থ্রু দিয়ে স্টুডেন্টদের মধ্যে ইনকালকেট করা যায়, সেই জন্যই কিন্তু সোশিওলজিক্যাল বেসটাকে এখানে জোর দেওয়া হয়। মেথড কি হবে, সোশিওলজিক্যাল যে ফাউন্ডেশন আমরা দেখছি, এখানে মেথড কি হতে পারে বলতো, যে কোন মেথডে পড়ানো যেতে পারে? বিভিন্ন প্রবলেম সলভিং, কারণ সমাজে থাকতে গেলে তো সমস্যার সমাধান করতে হবে, তাই না? প্রবলেম সলভিং, কনস্ট্রাকটিভ থিঙ্কিং, সোশ্যালাইজ টেকনিক, সোশ্যাল স্কিল, এইগুলোকে কিভাবে আমরা ইনকালকেট করবো সেটা দেখানো হবে। টিচারের রোল কি হবে, টিচার কিন্তু মানে এমন ভাবে তিনি নিজেকেই তৈরি করবেন, নিজেকেই স্টুডেন্টদের কাছে পড়তে সেইভাবেই করবেন যাতে করে স্টুডেন্টরা সেখান থেকে শেখে। The teacher can be exposed to the concept of freedom, dignity of the individual, rights and duties, so as to transmit the same to the younger generation. আর কি হচ্ছে, তারা কি থাকবে, রিমেইন অ্যাবাভ কাস্টেইজম, রিজিয়নালিজম, এইগুলো কিন্তু সবকিছুর ঊর্ধ্বে একজন টিচারের ব্যবহারের মধ্যে আমরা পাবো। স্কুল অবশ্যই সেটা রিফ্লেক্ট করবে, এপিটোমাইজ করবে দ্য লার্জার সোসাইটি আউটসাইড ইটস ওয়াল। আর ডিসিপ্লিনটা কেমন হবে, শুড কাম থ্রু পার্টিসিপেশন ইন গ্রুপ অ্যাক্টিভিটিস অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিটিস। এবার এডুকেশন, এই যে সোশিওলজিক্যাল যে বেস অনুযায়ী আমরা কি বলতে পারি, যে এডুকেশন টেক্স প্লেস ইন সোসাইটি, এডুকেশন ইজ এসেন্সিয়ালি আ সোশ্যাল প্রসেস, তারপর এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। এরকম যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দিতে পারে কিন্তু কোয়েশ্চেন। সেন্টেন্স দিয়ে দিলে বললো যে এই কনসেপ্টটা বা এই পারসেপশনটা কোন ফাউন্ডেশনের আন্ডারে আসতে পারে। এডুকেশন ইজ নট অনলি স্কুলিং, ইটস ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল, সবগুলোর মধ্যে আসছে। এডুকেশন মাস্ট বি সোশ্যাল ইন নেচার অ্যান্ড ডেভেলপ ডেমোক্রেটিক স্কিল অ্যান্ড ভ্যালুজ ইন স্টুডেন্টস। এই জন্য প্রত্যেকটা লাইন আমরা ভালো করে পড়বো যে কোন ফাউন্ডেশনের আন্ডারে এই কনসেপ্টটা আসতে পারে। আচ্ছা, এবার আমরা হিস্ট্রিক্যাল ফাউন্ডেশনের মধ্যে আসবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সোশিওলজিক্যাল ফাউন্ডেশন। তাহলে আমরা কি কি ফাউন্ডেশন পেলাম, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন এবং সোশিওলজিক্যাল। সোশিওলজিক্যাল, তিনটে। এবার যে আমরা হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন বলছিলাম, যে কেন আমাদের হিস্ট্রি দরকার। হিস্ট্রি থেকে কিন্তু আমরা অনেক কনসেপ্টটাকে আমরা পাই। বারবারই বলছি যে আমরা প্রিভিয়াস নলেজটা যেখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন। Historical development shows the different changes in the purposes, principle and content of the curriculum. সবটাই কিন্তু আমরা পাচ্ছি যে হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন থেকে। মানে আমাদেরকে দেখতে হয় যে ব্যাকে কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, সেখানে আগে কোন কারিকুলাম ছিল, সেটা কতটা সাকসেস হয়েছে, সবটাই কিন্তু কারিকুলাম ডেভেলপারদের দেখতে হয়।
যখনই আমরা নতুন কিছু মানে অ্যাড করতে চাই বা রিকনস্ট্রাক্ট কোনো কিছু করতে চাই, তখনই কিন্তু তাদের হিস্ট্রিক্যাল ফাউন্ডেশনটা দেখতে হয়। তার কারণ হচ্ছে কারিকুলাম ইজ এভার চেঞ্জিং, পুটিং ইন নলেজ অ্যান্ড কন্টেন্ট ফর মেনি ফিল্ডস অফ ডিসিপ্লিন। তো হিস্ট্রিক্যাল ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে কারিকুলাম থিওরিস্ট কিছুজন রয়েছেন, তাদের মতামত গুলোকে বা তারা কি বলেছেন কারিকুলাম অনুযায়ী সেটা কিন্তু মাথায় রেখে কারিকুলাম ডেভেলপারদেরকে কারিকুলামটাকে ডেভেলপ করতে হয় বা তাদেরকে সেই ফাউন্ডেশন ওয়াইজ সেইভাবে ফলো করে এগোতে হয়। তাতে আমরা ফ্র্যাঙ্কলিন ববিটের পাবো, রেড চার্টার কি বলছেন, উইলিয়াম কিলপ্যাট্রিক, হ্যারল্ড রাগ, হলিস ক্যাসওয়েল, রাগ টাইলার, তারা কি বলেছেন একটু দেখি। ফ্র্যাঙ্কলিন ববিট বলছেন যে প্রেজেন্টেড কারিকুলাম অ্যাজ আ সায়েন্স দ্যাট এমফাসাইজেস অন স্টুডেন্টস নিড। তারা কিন্তু স্টুডেন্টের নিডটাকে এমফাসাইজ করছে শুধুমাত্র। তাহলে ফ্র্যাঙ্কলিন ববিট বললেন যে কারিকুলাম হচ্ছে একটা সায়েন্স, তারা কিন্তু স্টুডেন্টের নিড অনুযায়ী যাবে। রেড চার্টার বলছে কারিকুলাম অ্যাজ আ সায়েন্স দ্যাট ইজ বেসড অন স্টুডেন্টস নিড, আরো কিছু অ্যাড করলেন, টিচার্স প্ল্যান অ্যান্ড অ্যাক্টিভিটিস। কিলপ্যাট্রিক বলছেন পারপাসফুল অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে চাইল্ড সেন্টার। তাহলে চাইল্ড সেন্টার পারপাসফুল অ্যাক্টিভিটিসই হচ্ছে কারিকুলাম। হ্যারল্ড ড্রাগ বলেছেন তার কারণ হচ্ছে কি, যখনই আমরা কারিকুলাম ডেভেলপ করবো তো এই সমস্ত থিওরিজ যারা বলেছেন তাদের মতামত বা তারা কারিকুলাম বলতে কি বোঝায়, তারা কিভাবে ইউজ করেছে সেটা অবশ্যই আমরা দেখবো, কারণ তারা তো অনেক মানে নলেজেবল পার্সন, তাদের মতামতটাকে অবশ্যই আমরা ফলো করবো। হ্যারল্ড ড্রাগ কি বলেছেন, এমফাসাইজ সোশ্যাল স্টাডিজ ইন দ্য কারিকুলাম অ্যান্ড টিচার প্ল্যান্স দ্য লেসন ইন অ্যাডভান্স। Hollis Castle বলছে sees the curriculum as organized around social functions, themes and organized knowledge and learners' interest. তাহলে তিনি আবার কারিকুলামটাকে একটু সোশ্যাল ফাংশনের দিকে এনেছেন। এতক্ষণ ধরে আমরা চাইল্ড সেন্টারনেসই পাচ্ছিলাম। টাইলার কি বলেছেন, ইজ এ সায়েন্স অ্যান্ড এক্সটেনশন অফ স্কুল ফিলসফি, যে স্কুলের ফিলসফির একটা এক্সটেন্ডেড রূপটা হচ্ছে কি কারিকুলাম, যেটা বেসড অন স্টুডেন্ট নিড অ্যান্ড ইন্টারেস্ট। বিভিন্ন জন বিভিন্ন ভাবে কিন্তু এই ফাউন্ডেশনের কথাটা বলছেন। হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন, যে কারিকুলাম, কেউ বলছেন স্টুডেন্টদের নিড এবং ইন্টারেস্ট, কেউ সোশিওলজিক্যাল ফাংশন, কেউ বলছেন স্কুলের ফিলসফিটাকে তার থেকেও বিয়ন্ড কিছু, সেটাই হচ্ছে কারিকুলাম। কারিকুলাম ডেভেলপার যারা আছেন তারা কিন্তু এই চারটে ফাউন্ডেশনকে মাথায় রেখে কাজ করবেন সব সময়। এবার কারেন্টলি আমাদের যেটা হচ্ছে, রিসেন্টলি কিন্তু কোনটার উপর এমফাসাইজ করা হচ্ছে, যে টেকনোলজি। তো সবগুলো ফাউন্ডেশন বাদ দিয়ে আমরা টেকনোলজিক্যাল ফাউন্ডেশনটা এখানে দেখবো। এই চারটে তো রয়েইছে, তার সাথে সাথে আমরা টেকনোলজিক্যাল ফাউন্ডেশনটা পাবো। এবার একটা মজার জিনিস, যে টেকনোলজিক্যাল ফাউন্ডেশনটা আবার যে শুধু একাই কাজ করছে তা নয়, সমস্ত কিছুকে নিয়ে দেখো কারিকুলাম ফর্ম করছে, টেকনোলজি মাঝখানে ইউজ হচ্ছে। ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন এবং টেকনোলজিক্যাল ফাউন্ডেশন, সবগুলো মিলিয়ে কারিকুলাম ফরমেশন হচ্ছে এবং সেখানে টেকনোলজির থ্রু দিয়ে কারিকুলামটাতে আমরা ট্রানজেকশন করতে পারছি। যদি আমরা কারেন্ট সিনারিওতে দেখি যে টেকনোলজি ছাড়া কারিকুলাম ডেভেলপার বলো, কারিকুলাম ইমপ্লিমেন্টেশন যারা করছে সবাই কিন্তু এই টেকনোলজির থ্রু দিয়ে হেল্প করছে। তো এই ফাউন্ডেশনটা আমাদের দেখতে হবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে কোন সোশিওলজিক্যাল বেসের ওপর আমরা কারিকুলামটাকে ডেভেলপ করছি, কি টেকনোলজি সেখানে আমরা ইউজ করতে পারি, এটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পাঁচটা বেস, যদি আমরা বলি এই পাঁচটা বেসের ওপরেই কারিকুলাম ডেভেলপাররা তারা ফলো করেন, তারা কিন্তু কারিকুলামটাকে সেইভাবে দেখেন। ঠিক আছে, বলো কোনো কোয়েশ্চেন এর মধ্যে? ফাউন্ডেশন অফ কারিকুলামের কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ম্যাম, বলছি টেকনোলজিক্যাল বেসিস অফ কারিকুলামটা তাহলে কি, কারিকুলাম তো ফাউন্ডেশনের ক্ষেত্রে কি কি টেকনোলজি আমরা ইউজ করছি সেটা? হ্যাঁ, মানে টেকনোলজি মানে শুধুই কিন্তু যে আমরা অনলাইন সোর্স বা অনলাইন মেথড ফলো করছি তা নয় তো। টেকনোলজি দেখো, টেকনোলজি জিনিসটা তো আর কোনো কঠিন জিনিসকে যখন সহজভাবে আমরা কাজ করতে পারছি যে টেকনিক ইউজ করে, সেই প্রসেসটা বা হোল একটা জিনিসটাকে বলা হয় টেকনোলজি। আজকে আমরা অনলাইন বা ইলেকট্রনিক ম্যাটারটাকে বেশি ইউজ করি যে সহজে কাজ করবার জন্য। এবং টেকনোলজি আমাদের মাথায়, মানে টেকনোলজি মানে সবসময় অনলাইন নেটওয়ার্ক এইগুলোর থ্রু দিয়ে যে কাজগুলো করি এটা মাথায় আসে। তো সেইভাবেই আমরা টার্মসটাকে ইউজ করছি। তো সেই টেকনোলজিক্যাল
জিনিসগুলোকে ইউজ করে আমরা কিভাবে কারিকুলামটাকে ট্রানজাক্ট করছি, ইভালুয়েট করছি, সব প্রসেসটা মিলিয়েই কিন্তু এই ফাউন্ডেশনের মধ্যে আসছে। ঠিক আছে, ঠিক আছে বোঝা ম্যাম। গেছে? হ্যাঁ। আচ্ছা, যদি আমরা বলি ওই সোশ্যাল চেঞ্জের কথা, সোসাইটাল রিকনস্ট্রাক্টের কথা, সেটা সোশিওলজিক্যাল ফাউন্ডেশনের মধ্যে আসছে। সাইকোলজিক্যাল ফাউন্ডেশন ক্ষেত্রে তাদের হিউম্যানিটি, তাদের বিহেভিয়ার, তাদের নলেজ কনস্ট্রাকশন, এইগুলো আসছে। তো সেখানে বিহেভিয়ারিস্ট যারা রয়েছে তারা কি বলছে, তারা কিন্তু ডিল করছে মেনলি ওই যে রিএনফোর্সমেন্ট অফ দ্য ডিজায়ার স্টিমুলাস। ঠিক আছে, ডিজায়ার স্টিমুলাস রেসপন্স রিলেশনশিপ, তাহলে স্টিমুলাস রেসপন্সের এই দুটোর কম্বিনেশনটা কিন্তু বিহেভিয়ারিস্ট থিওরিরা এমফাসাইজ করছে। আমরা খেয়াল রাখবো যে বিহেভিয়ারিস্ট থিওরি যারা রয়েছে তারা কিন্তু স্টিমুলাস রেসপন্সটাকে জোর দিচ্ছে, স্টিমুলাস রেসপন্সটাকে তারা জোর দিচ্ছে। বিহেভিয়ারিস্ট যারা রয়েছে তারা কিন্তু স্টিমুলাস রেসপন্সটাকে এমফাসাইজ করছে। আর কি করছে, কগনিটিভ যারা থিওরিজ রয়েছে তারা কিন্তু তাদের কগনিশনটাকে, তাদের মানে যেভাবে তারা নলেজটাকে কনস্ট্রাক্ট করবে সেই ব্যাপারটাকে তারা বেশি জোর দিচ্ছে। আর হিউম্যানিস্ট যারা থিওরি রয়েছে তারা কিন্তু বলছে যে ডিলস উইথ দ্য ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড, মানে অ্যাফেক্টিভ ডোমেনটাকে। কগনিটিভের ক্ষেত্রে আমরা দেখছি যে কগনিটিভ ডোমেনটাকে বেশি এমফাসাইজ করছে, যেখানে কগনিটিভ, সোশ্যাল, মানে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল সমস্ত রকম ডেভেলপমেন্টের কথা বলছে। তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের দেখতে চাইলে হিউম্যানিস্ট থিওরিজ দেখছে অ্যাফেক্টিভ ডোমেনটা, যেখানে ব্যান্ডুরাস থিওরি আমরা পড়ি। তো অ্যাফেক্টিভ ডোমেনটা তাদের রিলেশনশিপ কিরকম রয়েছে, তাদের অ্যাফেক্টিভ যে ডোমেনের মধ্যে যে সমস্ত ফ্যাক্ট গুলো পড়ে, সেটাই হচ্ছে হিউম্যানিস্ট থিওরিজে দেখছে। এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন অফ কারিকুলাম, কয়েকটা বেসিক জিনিস। তার মধ্যে যেটা মেইনলি আমাদেরকে বিশেষ করে পড়তে হবে, যে চারটে ফিলোসফিক্যাল যে বেস রয়েছে, চারটে ফিলোসফিক্যাল বেস আমরা ফিলোসফিতে পড়েছি, আবারও পড়বো। তার সাথে এডুকেশনাল ফিলোসফি কি রয়েছে, সেই বেস অনুযায়ী কি এইমস অফ এডুকেশন রয়েছে, কি থিওরি রয়েছে, সেগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, এই অবধি মোটামুটি বোঝা গেছে তো সবার? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, যদি বলা হয় আচ্ছা আচ্ছা, আর্ট, লিটারেচার, স্ক্রিপচার্স, এগুলো কোন কারিকুলাম ট্রেন্ডের মধ্যে আসবে, কোন থিওরি? আর্ট, লিটারেচার, এগুলো পেরেনিয়ালিজম। ঠিক আছে, বুঝতে পারলে কেন পেরেনিয়ালিজম বললাম? আচ্ছা, যেহেতু বেসটা আইডিয়ালিজমের উপর আছে। ইয়েস। আরেকটা যদি জিনিস হয়, আলটিমেট, আমরা যদি এই কথাটা ইউজ করি যে আলটিমেট রিয়েলিটি ইজ ইউটিলিটি। প্র্যাগমাটিজম। ইউটিলিটি, ইয়েস, প্র্যাগমাটিজম। প্র্যাগমাটিজমের উপর বেস করে কোন থিওরি গুলো ছিল, কোন এডুকেশনাল ফিলসফি গুলো ছিল? প্রোগ্রেসিভিজম। প্রোগ্রেসিভিজম আর গুলো আর রিকনস্ট্রাকটিভিজম। রিকনস্ট্রাকশন বাহ, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন। দাঁড়া, আর একটা জিনিস আজকে পড়ানোর কথা, এবার দেখি যে কোয়েশ্চেন সেট আছে সেটা করবো। ম্যাম। ইনক্লুসিভ এর যে 40টা হুম। কোশ্চেন দিয়েছিলেন তার অ্যান্সার কি কি দিয়েছেন ম্যাম? না না, দুদিন পরে দেবো বলেছি। তোমরা পরীক্ষা দিয়ে নাও, তবে নিজে নিজে করে আনসার করে রাখো। ঠিক আছে, দিয়ে নাও। কোনো একটা কারিকুলামের ক্লাসে আমি জিজ্ঞেস করে নেবো তোমাদের কে কত পেয়েছো। ঠিক আছে ম্যাম। এবার আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখি, সহজ সহজ কোয়েশ্চেন। দাঁড়াও, শেয়ারটা করি।
Which among the following in psychological foundation is not the proponent of behaviorism? এখানে বলেছে কে বিহেভিয়ারিজমের প্রপোনেন্ট নয়। দেখো তোমরা পারবে বলতে। মাসলো মাসলো। মাসলো ডি হবে, আব্রাহাম মাসলো। হুম, আচ্ছা। আমি তোমাদেরকে আনসার সেটটা পাঠাবো, তাই এখানে মার্কিং করছি না, ঠিক আছে? এটা থাক। তাহলে একের হচ্ছে কি আব্রাহাম মাস্লো। Which among the three theories of learning focuses on the experience as a vital to understanding learning? এই যে এইরকম দিয়ে দিতে পারে যে কোন থিওরি অনুযায়ী এরকম কোন একটা কনসেপ্ট দিয়ে দিল। যেমন আমি জিজ্ঞাসা করছিলাম যে ইউটিলিটিটাকে কোথায় জোর দিচ্ছে, সেলফ রিয়েলাইজেশন কোথায় বেশি এমফাসাইজ করা হয়, অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্টটাকে কার এম হিসেবে দেখা হয়। আচ্ছা, তাহলে এখানে বলো যে এই দুয়েরটা কোনটা হবে সি হবে, আনসার? ফেনোমেনোলজি। ফেনোমেনোলজি, এক্সপিরিয়েন্স, হ্যাঁ এক্সপিরিয়েন্স as vital to understanding learning। যারা আগে পড়েছো খুব তাড়াতাড়ি আনসার করতে পারছো, তারা নতুন কোয়েশ্চেনটা দেখছো, একটু দেখো কোয়েশ্চেনটা, সময় নাও, কোনো অসুবিধা নেই। ফিলসফিক্যাল ফাউন্ডেশন দ্যাট ফোকাসেস অন গুডনেস অ্যান্ড ট্রুথ, কোন ফিলসফিটা, কোন ফাউন্ডেশনটা? এটা শুধু ফিলসফিক্যাল বলেছে। আইডিয়ালিজম। আইডিয়ালিজম, হ্যাঁ। এই আইডিয়ালিজম, রিয়েলিজম, প্র্যাগমাটিজম এডুকেশন পড়তে গেলে কোনোদিন কিছু ছাড়বে না। যা কিছু পরীক্ষা দিতে যাও তুমি, যে কোনো স্কুলে কলেজের, সব কিছুতেই এই থিওরি গুলো লাগবেই লাগবে, ইজম ছাড়বে না। আচ্ছা, আবার খুব মাঝে মাঝে মনে হয় খটোমটো, কিন্তু এগুলো কিন্তু সহজ ভাবে পড়লে দেখবে ভালো মনে থাকে। ওইরকম সেই বইতে পড়ছি পড়ার মতো করে পড়লে মনে থাকবে। What foundation of curriculum discusses the relationship between school and society and its influence in curriculum decision? এরকম কোশ্চেন দিতেই পারে। সোসিওলজিক্যাল সোসিওলজিক্যাল এটা তো ফাউন্ডেশন, একদম, ডি। হ্যাঁ সোসিওলজিক্যাল ফাউন্ডেশন, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ল্যাঙ্গুয়েজটা হয়তো এমন দিয়ে দিল সেখানে সোসাইটি কোথাও উল্লেখ নেই, মানে ইনডাইরেক্টলি কিছু বলা আছে, তখন আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে কোন ফাউন্ডেশন। এখানে ডিরেক্ট বলা আছে, তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। Number 5, what foundation of curriculum advocates or reflects a particular school and its officials that influences its goals, aims, and content as well as the organization of its curriculum? সাইকোলজিক্যাল ফাউন্ডেশন, বি। সাইকোলজিক্যাল, আচ্ছা। আর এটা কি বলছে? Particular school and its officials that influences কোন ম্যাম foundation, সোশিও goals, কালচার। সোশিও কালচার। সোশিও কালচারাল কোনো সোশিও ফাউন্ডেশন নেই তো কালচারাল। আমাদের, সোশিও কালচারাল তো কোনো ফাউন্ডেশন নেই। গোলস, এইমস এবং কন্টেন্টটাকে কোনটা রিফ্লেক্ট করে? এমটাকে কে রিফ্লেক্ট করে? ফিলোসফিক্যাল ম্যাম। ইয়েস, ফিলোসফিক্যাল। ফিলোসফি, দেখেছো কারণ হচ্ছে খুব কন্টেন্ট সহজ বলে কোশ্চেন। যেটাকে আমাদের এমটাকে রিফ্লেক্ট করে, একটা ওয়ার্ড তো আমরা পড়েছি, এমটা তো আমাদের চেনা, গোল আর এম, ঠিক আছে? এটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। কিন্তু কন্টেন্টটা তো সাইকোলজিক্যাল হয় না? দেখো ওখানে বলছে হোয়াট ফাউন্ডেশন অফ ইন্টারেস্ট কারিকুলাম its officials, আমি কি বলেছি আগে সেন্টেন্সটা, কোশ্চেনটা পড়ো। What foundation of curriculum advocates or reflects a particular school and বলেছে reflects a particular school and its officials that influences its goal, aim and content. গোল এমটাকে রিফ্লেক্ট করে কিন্তু মেনলি, আমরা বলছিলাম যে যে প্রত্যেকটা স্কুলের কিন্তু এম আলাদা থাকে, কেন থাকে, এর আগের হ্যাঁ বারও হ্যাঁ, কিন্তু ঠিক বলেছি ঠিক, হ্যাঁ সবার যে মানে ওই, ফিলোসফি আলাদা থাকে। হ্যাঁ আলাদা থাকে। হ্যাঁ। যে কোনো মডেল স্কুলে একরকম থাকবে, কেভিতে একরকম থাকবে, নবোদয়াতে একরকম থাকবে, সৈনিক স্কুলে একরকম থাকবে, প্রত্যেকটা স্কুল ওয়াইজ তাদের ফিলসফি আলাদা, তাই তাদের গোল আলাদা, এম আলাদা। তাহলে এটা হ্যাঁ ম্যাম, হচ্ছে মনে পড়েছে, ফিলসফিক্যাল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ফাউন্ডেশন অফ কারিকুলাম ইজ ইউনিফাইং এলিমেন্ট অফ লার্নিং প্রসেস। ইউনিফাইং এলিমেন্ট অফ লার্নিং প্রসেস কোথায় পাচ্ছি? এটা সাইকোলজি। সাইকোলজি। এটা লার্নিং প্রসেস বুঝতে পারছি, সাইকোলজি। Psychological foundation is based on বিহেভিয়ার। behavior of the learner. Option A. Balanced curriculum is also known as balanced curriculum. এটা না, core curriculum.
ইন্টিগ্রেটেড। হ্যাঁ core ইন্টিগ্রেটেড না, কোর। ঠিক ও আছে, ব্যালেন্স কারিকুলাম কোর কারিকুলামকে বলা হয়। আমরা নেক্সট দিন একটা ক্লাসে মেটেরিয়ালে আছে কোর কারিকুলাম, সেদিন আমরা পড়বো। ঠিক আছে, কোর কারিকুলাম ডাজন্ট এমফাসাইজ, কোনটাকে এমফাসাইজ করে না, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। কোনটাকে এমফাসাইজ করে না? প্রবলেম সলভিং। ঠিক আছে, এটা জেনে রাখবে, প্রবলেম সলভিং কে এমফাসাইজ করে না। তাহলে নিশ্চয়ই বাকি তিনটাকে করে। তাহলে বাকি তিনটে কোর কারিকুলামের জন্য পড়ে রাখবো। ডেমোক্রেটিক প্রসিডিওর, টোটাল এক্সপিরিয়েন্স ইন দ্য স্কুল, ইউনিট অ্যান্ড লেসন প্ল্যান প্রিপেয়ার্ড বাই দ্য টিচার্স। ঠিক আছে, আচ্ছা, বলে নি, তারপর বলছি। স্টুডেন্টস নিড অ্যান্ড ইন্টারেস্ট আর ইম্পর্টেন্ট ইন Memory, হুইচ ফাউন্ডেশন। psychology. এটা আমরা বুঝতে পারছি, বিগ সাইকোলজিক্যাল ফাউন্ডেশন। দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য টোটাল প্রসেস অফ কারিকুলাম, যেখানে কোন স্টেজ গুলো থাকে এটা আমাদের পড়া হয়নি, তাও All দেখো of বলতে পারো। above, all of this. হুম, D. ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, ডিজাইনিং সবগুলোই থাকে। টি, অল অফ দ্য অ্যাবাভ। ভেরি গুড। আচ্ছা, যারা প্রথম পড়ছো তারা ভেবে নিও না যে হয়তো তোমরা দু একটা মনে মনে করতে পারছো না, আনসার করতে পারছো না, তাই বলে এই নয় যে তোমরা পারবে না বা কিছু। যারা ফটাফট আনসার করছে তারা হয়তো আগে পড়েছে একদম, মানে পড়া হয়ে গেছে তাদের। দ্য প্রিন্সিপাল অফ ফরওয়ার্ড লুকিং ইজ নেসেসারি বিকজ, ফরওয়ার্ড লুকিং ব্যাপারটা এই কারিকুলামের ক্ষেত্রে খুব দরকার। কারণটা কি? এটা টিচারদের ক্ষেত্রে মেনলি হেল্প করে। ফরওয়ার্ড লুকিং ব্যাপারটা টিচারদের ক্ষেত্রে হেল্প করে। ঠিক আছে, খেয়াল রাখবে, টিচারদের ক্ষেত্রে হেল্প করে। এ, which one of the following is an essential part of the curriculum designing process? Curriculum designing সেটা কিছু প্রসেস আছে, তো কোনটা ইম্পর্টেন্ট বা এসেন্সিয়াল পার্ট? Input, process, output. যা প্রসেস দেখছি সেখানে সিটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, বাকিগুলো একটাও নেই। There is a maximum scope of change in curricular contents by the state boards of school education in, কোন ধরনের মডেলে বা কোন অ্যাপ্রোচের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্কোপ অফ চেঞ্জ ইন কারিকুলার কন্টেন্টস বাই দ্য স্টেট বোর্ড অফ স্কুল এডুকেশন, স্টেটের হাতে থাকে কারিকুলামটাকে তারা চেঞ্জ করতে পারবে। গ্রাসরুট মডেল। গ্রাসরুট মডেল ম্যাম। বাকিরা সবাই একমত? সিস্টেম অ্যানালিসিস নয়, ডেমনস্ট্রেশন নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ নয়? ম্যাম আমার অ্যাডমিনিস্ট্রেটিভ আর সিস্টেম অ্যানালিসিস মনে হচ্ছে, কারণ গ্রাসরুট হচ্ছে স্টেটেরও নিচে থাকে একদম। স্টেট যেখানে নিচে। বলছে মানে সেটা কিন্তু কেউই চেঞ্জ করতে পারছে না, একটা অথরিটি বলছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, খেয়াল রাখছো, অ্যাডমিনিস্ট্রেটিভ। এটা আমরা পড়বো, ক্লাসরুম মডেল কি, অ্যাডমিনিস্ট্রেটিভ কি, ডেমনস্ট্রেশন কি, সবটাই পড়বো। আচ্ছা, ইন হুইচ কারিকুলার মডেল আ স্কুল টিচার এনজয়েস ম্যাক্সিমাম অটোনমি? এখানে স্কুল টিচারের অটোনমি মানে তারা কিন্তু ম্যাক্সিমাম অটোনমি থাকে, তাদের হাতে থাকে ব্যাপারটা। গ্রাসরুট। এইটা আমরা এই দুটোই আমরা ডিটেলস এ পড়বো, আছে মেটেরিয়াল, কোনো অসুবিধা নেই। আগেই কোশ্চেনটা এসে গেল। তো গ্রাসরুট মডেলে কি হয়, যেখানে কিন্তু টিচারদের হাতে থাকে পুরো ব্যাপারটা, তারা ইমপ্লিমেন্ট করে, তারা নিজেদের মতো করতে পারে। The concept of formative evaluation implies that formative evaluation কি ইমপ্লাই করছে? চারটে অপশন আছে দেখো। চলে ওই একটু সি মনে হচ্ছে নাকি? মনিটর হবে এটা, মনিটর কন্টিনিউয়াস। একটা টার্ম দেখে আমরা জি, বুঝতে জি। পারছি যে লার্নিং শুড বি ম্যানেজড এন্ড মনিটর কন্টিনিউয়াসলি, সেটা কিন্তু সি হচ্ছে। তাহলে মোটামুটি আমরা কোয়েশ্চেন করতে পারবো, যদি এই কোয়েশ্চেন গুলো খুব একটা কঠিন নয়, একদম সহজই আছে। যত কোয়েশ্চেন মানে তুমি দেখবে যে 2018-19 যেমন কোয়েশ্চেন ছিল, 21-22-23 আর একটু মানে তার ডিফিকাল্টি লেভেলটা বেড়েছে। বিভিন্ন ভাবে কোয়েশ্চেন করার একটা দিক আমরা পাই, যে কোয়েশ্চেন গুলো কেমন, প্রত্যেকবার পরীক্ষা দিয়ে সবার মনে হয় আরে কোয়েশ্চেন গুলো তুমি পাচ্ছিলাম কিন্তু কেমন ধরনের একটা কোয়েশ্চেনটা, মনে হয় না? যে প্যাটার্নটাই চেঞ্জ করে দেয়, আসল কথা হচ্ছে ম্যাম প্যাটার্নটাই চেঞ্জ। আজকে যে আপনি পড়াচ্ছিলেন না ওই কারিকুলাম শব্দটির উৎপত্তি, তো হুম হুম ওটা কিন্তু অনেকবারই কোশ্চেন এসছে, ওই যে কুরিয়ার শব্দ হুম থেকে।
তো আমাদের হুম কি আগের হয় বার হুম আমরা এসছে। জানি এটা। হ্যাঁ, হুম মানে লাস্ট এক্সাম ওখানেও ছিল। তো আমাদের কি হয় হুম মানে তখন মানে ওই এক্সাম টাইমে হুম, ওই সব টার্ম গুলো মানে হয়তো কনফিউশনেও হওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ মনে হবে এত সহজ কোশ্চেন হতে পারে তাহলে নিশ্চয়ই আনসারটা কোনো একটু কঠিন হবে। সহজ হ্যাঁ ভাবে হ্যাঁ, ভাবলে হয়তো একদম আনসারটা একদম। ঠিক হয়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ দু সহজ একটা করে কোশ্চেন বলে রিপিট ঠিক পাবে। মনে হবে। হুম যে এত সহজ তো হতে পারে না এটার কোশ্চেন, তখন একটু কঠিন করে ভাবতে গিয়ে ব্যাস গেল, এরকম হয়। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোতে দেখি দু একটা কোশ্চেন এরকম কমন থাকে, আবার সেগুলো এমন ভাবে রিপিট হয় যে ওই কোশ্চেনটাই বারবার রিপিট হতে থাকে। যেমন সেই অ্যাকশন রিসার্চের সাইকেলটা বারবার কতবার রিপিট হয়ে যায় তা ঠিক নেই। কিন্তু বেশিরভাগ কিন্তু রিপিট হয় না, খুব কম। বললাম তো পুরো সেটে হয়তো একটা দুটো তিনটে ম্যাক্সিমাম পেতে পারো, এর বেশি পাবে না। তো যাই হোক, তো এইভাবে আমাদের কারিকুলামটাকেও প্রিপেয়ার করতে হবে। বোঝা গেছে তো সবার আজকে? হুম, কারিকুলামেরও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেবো, কিছু কারেন্ট কোশ্চেন থাকবে, তো ট্রেনটা বুঝতে পারবে কোন দিকে যাচ্ছে কিরকম আসছে। তবে আজকে মানে এইবার যারা কোশ্চেন সেট করছে তারা হয়তো পরের বার কোশ্চেন সেট নাও করতে পারে, তাই টেন্ডেন্সি পুরোটাই বদলে যায় কোশ্চেন দেওয়ার প্যাটার্ন। কারোর মনে হয় যে ইনক্লুসিভ এডুকেশন থেকে বেশি দিয়ে দেবো, কারোর যদি মনে হয় কারিকুলাম থেকে বেশি দিয়ে দেবো। হতেই পারে 10টা দেওয়ার কথা, কিন্তু এদিক ওদিক মিশিয়ে এখন তো বলা যায় না যে কোন ইউনিট থেকে এসছে, কারণ পুরো মিক্স আপ ব্যাপার থাকে একটা। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, বলো। কারিকুলামের সাথে টেকনোলজি, আবার হুম কারিকুলামের হুম সাথে টিচার এডুকেশন এমন ভাবে হুম মিক্সড সব কোশ্চেন মিক্সড আপ। থাকে, পুরো হুম আইডেন্টিফাই করা যায় না, আর বলা যায় না যে এটা টিচার এডুকেশনের আর এটা ইনক্লুসিভ। নাকি কারি, হ্যাঁ একদমই তাই একদমই তাই। ওরকম কোশ্চেন আসছে, কার মাথায় ওদের কি ভূত চাপে জানি না, ওরা মানে যতটা কঠিন পারে কঠিন ভাবে পারা যায় সেরকম, হয়তো কিছু কিছু টিচার থাকে তো যতটা কঠিন ভাবে পারা যায় কোশ্চেন মানে কোশ্চেনটা সেট করবো, দেখবো প্রত্যেকটা অপশন একদম মানে আহ, এত কম ডিফারেন্স তাদের মধ্যে, খুঁজে পেতে খুব অসুবিধা হয়। কোনো কোনো বার সেট থাকে এরকম, আর কোনো কোনো বার কোশ্চেন সহজ থাকে। মানে কিছু কিছু কোশ্চেন এত জল ভাত টাইপ থাকে, আর কিছু কিছু কোশ্চেন একদম প্রত্যেকটা পড়েই মনে হয় প্রত্যেকটাই আনসার হবে। এরকমই থাকবে একটা ন্যাশনাল লেভেলের এক্সাম। তো সেইভাবেই নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। যেটা পড়বে সেটা আনন্দের সাথেই পড়বে, যাতে কিছু শিখতে পারো নতুন কিছু, এবং তুমি তোমার জীবনে যাতে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। মানে নেট তো অবশ্যই আমাদের পাস করতে হবে, কিন্তু নেট পাসেই যে এটা থেমে থাকবে সেটা যেন না হয়, সেজন্য আমরা নিজেদের থট দিয়েও ভাবতে পারি। ঠিক আছে? আচ্ছা, কোথাও বৃষ্টি শুরু হয়েছে নাকি তোমাদের ওদিকে? হ্যাঁ ম্যাম, শুরু মেঘ হয়ে গেছে ডাকছে আমাদের। মেঘ করেছে। আসানসোল শুরু? আর কোথায় শুরু? হ্যাঁ, ম্যাম মেঘ ডাকছে খুব, মানে যে কোনো হ্যাঁ হ্যাঁ মুহূর্তে এখানেও শুরু মেঘ হবে। ডাকছে। এখানেও ম্যাম ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে। পুরুলিয়া শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে। বাহ, পুরুলিয়া এখানেও ম্যাম আসানসোল শুরু শুরু। হয়ে আর গিয়েছে, এখানেও শুরু এখানে হয়ে বলতে গেছে জায়গার হাওড়ায়। নাম বলো। হাওড়া হাওড়া। হাওড়া মানে ম্যাম হাওড়া আমার প্রপার নয় ম্যাম, উলুবেড়িয়ার কাছে আর কি। উলুবেড়িয়া। হ্যাঁ। আমার নদিয়া, আর নবদ্বীপ। বীরভূম? নবদ্বীপ। আচ্ছা, নবদ্বীপে কার বাড়ি গো? ম্যাম বৈশাখী আমি। বৈশাখী, আচ্ছা। নবদ্বীপ আসবেন, গেছি আমি। হ্যাঁ হ্যাঁ গেছি, যাওয়ার ইচ্ছে আছে খুব, মায়াপুর। আসবেন ম্যাম রাসের সময়, এক- সবার নিমন্ত্রণ রইলো। আগের থেকে নিমন্ত্রণ করে দিল। আর বীরভূমের কি খবর? বীরভূমে বৃষ্টি হচ্ছে না? না ম্যাম, আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি নেই। না ম্যাম, এই 3 দিন ধরে হওয়ার কথা ছিল, একদিনও হয়নি। আচ্ছা, তোমার বীরভূমে কোথায় বাড়ি গো? আমার বাড়ি এখন থাকি বোলপুরে, সুকন্যাও তো বোলপুরেই রয়েছে এখন। হ্যাঁ আমরা সুকন্যাকে শ্রীনিকেতনে জানি। রাখলাম বলে। আচ্ছা, তুমিও শ্রীনিকেতনে রয়েছে। যাই হোক, ঠিক আছে। তো এগুলো পড়তে থাকো, নেক্সট ক্লাসে মেটেরিয়াল আমি আগে থেকে দিয়ে দেবো, সবাই সেই মতো আগের থেকে পড়ে রাখবে। সারাদিনে যেটুকু সময় পাবে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা একবার মেটেরিয়ালটা দেখে নেবে, আর সেই মতো করে প্রিপেয়ার করতে থাকো। একদিনের ক্লাসটা একদিনেই শেষ করে দেবে। ঠিক আছে? আর এটার আনসার শিটটা আমি পাঠাচ্ছি, আর বইটার এই কপিটা, দুটো জিনিস আমি পাঠাচ্ছি। ঠিক আছে? আর পরীক্ষাটা সবাই দিয়ে নাও, আমি নেক্সট ক্লাসে তোমাদের মার্কসটা জিজ্ঞাসা করবো, নেক্সট মন্ডেতে ক্লাস পাবে। ঠিক আছে, বাই, গুড নাইট। থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট। থ্যাংক ইউ গুড ম্যাম। নাইট ম্যাম। ওয়েলকাম, গুড নাইট। গুড নাইট ম্যাম।